আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এত বেশি এখন শুনেছি যে চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে আমরা বাংলায় বলতেছি চতুর্থ শিল্প বিপ্লব। তো চতুর্থ শিল্প বিপ্লবের যে ধারণাটা, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক। তো আমরা সংক্ষেপে এটাকে বলবো এআই, বাংলায় যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নামে অভিহিত করতেছি। তো আসলে এটা কি, কেন, কিভাবে ব্যবহার করে আমাদের সবারই জানা দরকার। আমরা শুরুতেই এই ক্লাসের একটা ওভারভিউ করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ওভারভিউ। এখান থেকে আমরা যে জিনিসগুলো, প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোথায় কোথায় তার অ্যাপ্লিকেশনটা ব্যবহার হচ্ছে, তার ফিচারগুলো কি, এবং একই সাথে যেমন এখানে তিনটা খুব গুরুত্বপূর্ণ সাব এলিমেন্ট চলে আসবে, সাব টপিক। একটা হলো সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড, এবং একই সাথে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এবং এরপরে জেনারেল কনসেপ্টস অফ নলেজ। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নলেজ বলতে আসলে কি বুঝি, কত ধরনের নলেজ আছে, বিশেষ করে তার টাইপ এবং উইথ এক্সাম্পল। এখান থেকে এটা পড়লেই এনাফ, অন্য কিছু লাগবে না ইনশাল্লাহ। এবং এটা পড়তে গিয়ে আমরা আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যে করতেছি, মজার ব্যাপার হলো একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমরা অনেক ল্যাঙ্গুয়েজে পড়েছি, যারা বিশেষ করে এটা বিশ্ববিদ্যালয়ে একটা খুব সম্ভবত ষষ্ঠ বা সপ্তম সেমিস্টার এটা পড়ানো হয়, প্রোগ্রামিং ইন লজিক। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় বা বহুল ব্যবহৃত একটা ল্যাঙ্গুয়েজ। আমি আমার যে রিজনিং, যুক্তি, লজিক্যাল রিজনিং এবং আমার ফ্যাক্টস, রুলস ইত্যাদির সমন্বয়ে আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দাঁড় করানো হয়েছে। এটা নিয়ে আমরা একটু খানিকটা দেখার চেষ্টা করব। তো যেহেতু স্বল্প পরিসরে দেওয়া আছে, আমার মনে হয় শুধু এখান থেকে আমরা ফ্যাক্টস, রুলস, তার কিছু বিশেষ করে দুইটা কোয়ান্টিফায়ার আমরা অলরেডি এটা কিন্তু ইয়ের ক্ষেত্রে দেখেছি, ডিসক্রিট ম্যাথের ক্ষেত্রে দেখেছি। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এগুলো কি ব্যবহার করে, এবং প্রেডিকেট যে লজিকগুলো আছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এখান থেকে। আমার মনে হয় দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। এরপর নলেজগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং একই সাথে যে আমার এজেন্টগুলো আছে, ইন্টেলিজেন্ট এজেন্ট, সেটা নিয়ে একটু দেখার চেষ্টা করব। এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট, দেখবো অনেক ক্ষেত্রে লেখা আছে FOL, ফার্স্ট অর্ডার লজিক। এটা কি, কিভাবে কাজ করে, একটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, NLP, আমরা যে এখন মোটামুটি সবাই NLP ব্যবহার করতেছি, বুঝে হোক না বুঝে হোক। আমরা ভয়েস রিকগনিশন ব্যবহার করতেছি, স্পিচ রিকগনিশন ব্যবহার করতেছি, তাই না? এটা একটা বড় একটা উদাহরণ NLP-র। সুতরাং কথা, মেশিন মানুষের ভাষা বোঝে, যদি আমি এক কথায় বলি। তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং একই সাথে এক্সপার্ট সিস্টেম এবং কম্পিউটার ভিশনটা আমাদের যে চোখ, আমরা যা দেখি সেটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। কার চোখ এবং আমাদের মস্তিষ্কের যে ব্যবহার করি, যেরকম ব্যবহার করবে একটা কম্পিউটারের ব্যবহারটা কিন্তু সেম প্রক্রিয়ার মধ্যে হবে। তো এটা হলো কম্পিউটার ভিশন। এক্সপার্ট সিস্টেম, যে আমাদের যে মানুষ যারা এক্সপার্ট আছে কোনো বিষয়ে, এক্সপার্ট বিশেষজ্ঞর মতোই সে ডিসিশন নিতে পারবে, কাজ করতে পারবে, এটা হলো এক্সপার্ট সিস্টেম। এআইটা কোন কোন ক্ষেত্রে এটা করতে পারে, কিভাবে করতে পারে আমরা জানি। যেমন টেসলা কারের কথা যদি চিন্তা করি, বা আদার্স
যে বর্তমান যে সিস্টেমগুলো দেখতেছি সবই কিন্তু আসলে মূলত এক্সপার্ট সিস্টেমের মধ্যে পড়তেছে এখন বর্তমানে, পুরো রোবোটিক সিস্টেমটা, তাই না? তো যাই হোক না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম একটা ব্যবহার হলো রোবট, এই যে রোবোটিক্স যেটা। সো এই শাখাটা কিন্তু এরকম আমি মেশিন দিয়ে আমি অনেক কাজ করাতে পারি। আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বুঝি আমাদের চোখের সামনে বেশি ওঠে কি বেশি ওঠে যে সিম্পল চ্যাট জিপিটি, তারপর আমরা ব্যবহার করি জেমিনি ব্যবহার করি, তারপরে গ্রক ব্যবহার করতেছি, মানে টেক্সট ভিত্তিক যে কমান্ড করতেছে। এখন এখানে জিপিটি এটা মানে কি? জেনারেটিভ। একটু এই ধারণাগুলো নেই তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। পিতে মজার একটা ব্যাপার হলো পি ট্রেন্ড, আচ্ছা ট্রান্সফর্মার। এখন জেনারেটিভ জেনারেট করবে, সে নতুন নতুন জেনারেট করতে পারে না, বরঞ্চ কিসের ভিত্তিতে? একটা প্রি ট্রেন্ড ডাটা সেটের উপর ভিত্তি করে যে, এবং সে নিজে নিজে মজার ব্যাপার হলো শিখতে পারবে উইথাউট, মানে যে ট্র্যাডিশনাল যে প্রোগ্রামিং সিস্টেমটা আছে এটা ছাড়াই সে শিখতে পারবে। আচ্ছা, তো এই যে প্রসেসগুলো বললাম এগুলো কিন্তু আমরা সব ব্যবহার করি। আমরা মিড জার্নি ব্যবহার করতেছি ছবির জন্য, এবং মজার ব্যাপার হলো আমি মনে করি যে থাউজেন্ড অফ টুল আমরা অনেকে ব্যবহার করি, যে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সুবিধাগুলো আমরা নেওয়ার জন্য অনেক 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 ধরনের টুল ব্যবহার করতেছি। যেটা আমি ব্যবহার করতেছি একরকমভাবে ফিচার দিচ্ছে, অন্য তোমরা মানে সব কাজের জন্য মূলত এখন এই ভিডিও থেকে শুরু করে সব কিছুতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে। এবং আমাদের যে ফোন, ক্যামেরা, ভিডিও সেগুলো কিন্তু এআই চলে আসছে। সবগুলা অ্যাপস ভিত্তিক, ম্যাক্সিমাম অ্যাপ ভিত্তিক, আমার যে কোনো অ্যান্ড্রয়েড হোক, আইওএস ভিত্তিক আমার অ্যাপস হোক, সেগুলোকে এআই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তো আমরা যদি একটু সিম্পল চিন্তা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, তো আমি এটা কিছু আচ্ছা প্রথমে এই পোর্শনটা একটু দেখাই, তার মানে লেখাই, তারপরে আমরা আমাদের চলে আসব। ওকে, সিম্পল যে এটা কি করতে পারে, যে মেশিন বা কম্পিউটারকে, সিম্পল কম্পিউটারকে এমনভাবে আমি ডিজাইন করব বা তৈরি করব যে কি করবে, মানুষের মতো একদম সিম্পল যদি চিন্তা করো, মানুষের মতো থিঙ্ক করতে পারবে, ভাবতে পারবে, নাম্বার ওয়ান, মানুষের মতো শিখতে পারবে, লার্ন করতে পারবে, ডিসিশন নিতে পারবে মানুষের মতো, এবং যে প্রবলেমগুলোকে আছে সলভ করতে পারবে। সিম্পল। তার মানে আমি কি বলছি, যে মানুষের মতো এআই যদি চিন্তা করে মানুষের মতো থিঙ্ক করতে পারবে, লার্ন করতে পারবে, মানুষের মতো ডিসিশন নিতে পারবে, এবং সেই অনুযায়ী প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, প্রবলেম সলভিং। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি এইটা থিঙ্কিং করি তাহলে কিন্তু আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তার মানে কি, আমার যে বুদ্ধিমত্তা, মানুষের বুদ্ধিমত্তা, এটাকে কি করবে, মিমিক করবে, নকল করবে, নকল করে সেটা মেশিনে ব্যবহার করব, দ্যাটস ইট। তো এইখানে যদি আমরা একটু দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে, এই একই কথা এখানে বলা আছে, রেপ্লিকেট হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড থটস। ওকে, এখন এখানে হিস্ট্রিতে সব যাব না, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট প্রথম রোবট শব্দটা ব্যবহার করে এই ভদ্রলোক ক্যারেল অ্যাপেক 1923-তে। আর এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এর জনকটা বলা হয় জন ম্যাকার্থি। এই ভদ্রলোক সর্বপ্রথম এআই এই টার্মটা ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1956-এ। এরপরে তো আমরা বিভিন্ন কিছু ভার্সন আমি দেখাচ্ছি, বিভিন্ন মডেল বা CNN মডেল এগুলা তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো গ্যারি কাসপারভ, তোমরা হয়তো বা অনেকে নাম শুনে থাকবা যারা চেস খেলো, গ্র্যান্ড মাস্টার। একে 1997-এ একটা ডিপ ব্লু নামের একটা কম্পিউটার মডেল দাঁড় করানো হয়
যেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা প্রথম প্রোগ্রাম ছিল যেটা আমার এই হিউম্যান চেস চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। সো তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওই সময়টাতে কতটা বেশি অগ্রগতি হয়েছিল আমরা কি ভাবতে পারি? 1997-এ, আজ থেকে 28 বছর পূর্বে। ওকে, তো এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু গোল দেখতে পাচ্ছি লেখা, সিম্পল, যেটা আমি অলরেডি তোমাদের বলে ফেলছি। একটা এক্সপার্ট সিস্টেম কী করা, তৈরি করা, তারপরে হিউম্যান ইন্টেলিজেন্স ইন মেশিন, মেশিনে হিউম্যান ইন্টেলিজেন্সটিকে কী করা, ইমপ্লিমেন্ট করা, প্রবলেম সলভিং এবিলিটি। ওকে, সো আমরা যদি এর ক্ষেত্রে যাই, যেমন এআই কিছু ধরন আছে, এআই এর ধরন কিছু টাইপ আমরা যদি একটু চিন্তা করি, এটা ফাংশনালিটির ভিত্তিতে, তাহলে বেসড অন ফাংশনালিটির ভিত্তিতে হতে পারে। আমি সংক্ষেপে লেখার সুবিধার্থে, সময় সুবিধার্থে একটু দ্রুত আগাবো। ফাংশনালিটি, আচ্ছা, আরেকটা হতে পারে বেসড অন ক্যাপাবিলিটি। ওকে, যেমন এটা হতে পারে 3 ধরনের বেসড অন দ্য ফাংশনালিটি। যেমন আমার হতে পারে এটা উইক, সাপোজ ন্যারো ভিত্তিক আগে দিয়ে দিই, তারপরে ওকে ন্যারো এআই। এটা আবার কি? ন্যারো বলতে আমরা সংকীর্ণ বুঝি, এটা আসলে তাই। যেমন আমি যদি এইভাবে চিন্তা করি, আমার যে সিস্টেমটা দাঁড় করানো হবে সেটা একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা কাজের জন্য। যেমন আমার গুগল ট্রান্সলেট, এই শুধু একটা কাজ কিন্তু করতেছেন, নির্দিষ্ট কাজ। গুগল ট্রান্সলেটরের কথা যদি আমি বলি তাহলে আমরা বুঝতে পারবো। সিম্পল, এই যে চেস প্লেয়িং যেটা বললাম, ডিপ ব্লু চেস প্লেয়িং যে বটগুলো আছে, শুধু একটা কিন্তু কাজ করতেছে, স্পেসিফিক কাজ করতেছে, নির্দিষ্ট কাজের জন্য তৈরি, যেটা সেটা হলো আমরা ন্যারো এআই বলবো। একটা আছে জেনারেল এআই, জেনারেল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো জেনারেল এআইটা কী করবে, যে এটা আমি যেরকমভাবে কাজ করি, সিম্পল আমার মতো করে সবই সে কাজ করতে পারবে, যে অ্যাজ লাইক অ্যাজ হিউম্যান। সো সব কিছু কাজ করতে পারবে। এটাও কিন্তু শতভাগ সফল হয় নাই, বাট সফলতার দ্বার প্রান্তে। এটা এখনও রিসার্চ অবস্থায় আছে এবং চলতেছে। এটা ব্যাপকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে সফল, অনেক ক্ষেত্রে এখনও অনেকগুলো কাজ বাকি। সো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মানুষের মতোই এটা কাজ করতেছে অলরেডি। তোমরা বিভিন্ন ভিডিও দেখতেছি আমরা নতুন নতুন, যে এই যে সাম্প্রতিক বছরগুলোতে যেরকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখতেছি চোখে পড়ার মতো, বিশেষ করে ভিডিও এডিটিংয়ে, ছবি এডিটিংয়ে, একদম চোখের দেখা মনে হয় না যে এটা ধরা খুব কষ্ট, তাই না? আচ্ছা, এরপর একটা আছে, এটা মানুষ কল্পনা, যে আমরা যে থিঙ্কিং করতে পারি আমাদের থিঙ্কিংয়ের চাইতেও বেশি, মোর দ্যান হিউম্যান। সোজা কথা, মানুষের চাইতেও বেশি ইন্টেলিজেন্ট হবে। এটা সুপার, এই জন্য নামকরণ করে সুপার এআই হবে। এটা কিন্তু এখনো আসে নাই, বাট এটা ফিউচারে এরকম কল্পনা করা হইতেছে, হয়তোবা সেদিন খুব বেশি দূরে নয়, যেটা হয়তোবা এটা হয়েও যেতে পারে। আল্লাহ জানে যে এটা পসিবল কিনা, বা আমাদের অবস্থায় তখন কি হবে, মানব সভ্যতা বিপর্যয়ের মুখে পড়বে কিনা, তা আল্লাহ বেশ ভালো জানেন। এরপরে আমি ক্যাপাবিলিটির কথা যদি চিন্তা করি, যে সক্ষমতার দিক দিয়ে, তো রিঅ্যাক্টিভ মেশিন, যে বর্তমান শুধু অবস্থা দেখে যেটা কাজ করতে পারে, যে বর্তমান কন্ডিশনের উপর ভিত্তি করে কাজ করে, একদম কারেন্ট সিচুয়েশনের বর্তমান অবস্থা বা কন্ডিশন বা সিচুয়েশনের উপর ভিত্তি করে সেটা যেটা কাজ করে, সিচুয়েশনের উপর ভিত্তি করে। সময়ের সুবিধার্থে আমি খুব দ্রুত টেনে যাচ্ছি, তোমরা একটু নোট করে নিও। ভিত্তি করে কাজ করে, সেটা হলো আমার রিঅ্যাক্টিভ মেশিন। যেমন এই যে আমি একটু বললাম চেজ মেশিনের কথা, IBM এর এই চেজ ব্লু বা ডিপ ব্লু, যেটা এই মেশিনটা
যে কারেন্ট যে সিচুয়েশনটা এখন আমার, তোমরা যারা গেম খেলো, দাবা খেলো জানো যে সাপোজ যে আমার পন স্ট্রাকচার কিংবা রানী কিংবা কিং, এই যে প্রতিটা মুভমেন্ট এগুলোকে অ্যানালাইসিস করে সেই ডিসিশনটা নেবে, ঠিক আছে। সো এটা হলো আমার রিঅ্যাক্টিভ মেশিন। এরপর একটা আছে লিমিটেড মেমোরি। এখানে আমাদের থিঙ্ক করতে হবে যে আমার যে পূর্ববর্তী যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাকে মনে করে সে কাজ করবে। যেমন প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে, আমি শুধু টেনে যাচ্ছি এক্সপিরিয়েন্স। যেমন আমাদের যে সেলফ ড্রিভেন যে কারগুলো আছে, এটা উদাহরণ তুমি দিতে পারো টেসলার কথা। সেলফ ড্রিভেন কারের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আছে। আচ্ছা, এখন আমরা নতুন পেজে চলে যাই। আচ্ছা, এখন এর যে আসলে মেন যে শাখাগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, যে মেন কিছু ব্রাঞ্চের কথা আমরা তুলে ধরব। মেন ব্রাঞ্চ কোনগুলো? মেন ব্রাঞ্চ হলো যেমন মেশিন লার্নিং, আমরা নাম শুনে শিখছি প্রচুর, আমরা প্রত্যেকটাই দেখব। তারপর আমাদের ডিপ লার্নিং আছে, এনএলপির কথা অলরেডি বলে ফেলছি। আমি আমার ভাষা কম্পিউটারকে দিয়ে বোঝাচ্ছি, আমি কাজ করতেছি, আমি মুখে বলতেছি, আমার কি হয়ে যাচ্ছে, এটা টাইপ হয়ে যাচ্ছে, তার মানে স্পিচ রিকগনিশন। এটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এনএলপির, ঠিক আছে। এই যে আমার এক্সপার্ট সিস্টেম, আমার কম্পিউটার ভিশন, আমরা শুরুতে ক্লাস ওভারভিউয়ের সময় এই টার্মগুলো চলে আসছে আমাদের, ইত্যাদি ইত্যাদি। এগুলা কিন্তু আসলে মেন শাখা। তাহলে তার ইউজেস, ব্যবহার কোনগুলো হয়? সোজা কথা, মোট কথা তোমার যা দেখতেছে এখন সকল ক্ষেত্রে কিন্তু এখন ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আমার এগ্রিকালচার, সেটা কি ব্যবহার হচ্ছে না? সিম্পল চিন্তা করো, হচ্ছে, ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তারপরে আমার ট্রান্সপোর্টেশনে আমরা দেখতেছি, আমার বিজনেসে, আমার এডুকেশন তো, আমার হেলথ কেয়ারে, সব জায়গায় আমার ব্যবহার করা হচ্ছে। সো এটা আমি আলাদা করে বললাম না। আমার মোট কথা হলো আমার দৈনন্দিন জীবনের প্রায় ম্যাক্সিমাম কাজের সাথে কোনো না কোনোভাবে এখন এআই জড়িয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে, আমি তোমাদের অনেক কিছু দিয়ে দিয়েছি, দ্যাটস ইট, সেটাই যে আমি অলরেডি এখানে বলে ফেলছি যে কী কী আমার যে কন্ট্রিবিউট কোথায় কোথায়, নিউরন সায়েন্স, বায়োলজি, ম্যাথমেটিক্স, সোশ্যালজি, ফিলোসফি, বা আমার কথা হলো আমার দৈনন্দিন কাজের কথা যদি চিন্তা করি প্রায় সব জায়গায়। আচ্ছা, সো যা এখানে বলছি কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেটা অলরেডি বলে ফেলছি। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, কারণ চ্যালেঞ্জটা কি, যে ডাটার যে কোয়ালিটি আছে, কোয়ালিটি যদি খারাপ হয়, যে আমি সেই সিস্টেমটাকে ট্রেন আপ করবো, যে মডেলটাকে, তাহলে ভালো আউটপুট দেবে না। তারপর টেকনিক্যাল এক্সপার্টিস দরকার, তাই না? যে ইথিক্যাল এবং লিগ্যাল কনসার্ন, যেমন আমি এমন কিছু কন্টেন্ট আমি এখানে ব্যবহার করতে পারি না যেটা আইনগতভাবে নিষিদ্ধ, তাই না? সো এসব কস্টিং, এসব ব্যাপারগুলো থেকেই যায়, যেহেতু হিউজ ডাটা মডেল একটা সেটকে কী করা হয়, এখানে ট্রেন করা হয়। সো এখানে হিউজ পরিমাণে একটা কস্টিংয়ের ব্যাপার থেকে যায়, এটা একটা চ্যালেঞ্জের একটা বিষয়। আচ্ছা, তো এরপরে আমরা আলোচনা করব নলেজ। তার পূর্বে আমরা একটু এমসিকিউটা দেখে আসি। এমসিকিউটা হলো প্রশ্নে, হ্যাঁ এটাতে, ওকে। খুব সিম্পল চিন্তা করবা, কঠিন কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশন চাওয়া হয়েছে। ডেফিনেশনটা একটা আমরা দেখি, আমরা পড়লেই বুঝতে পারবো এটা কি আসলে গেমের জন্য, এমনি বাদ, এটা হার্ডওয়্যার ডিজাইনের জন্য, এটা কম্পিউটার আর্কিটেকচার সব দেখেছি, এটা না, ডাটাবেস ম্যানেজমেন্টেরও না। সো এমনি কিন্তু আমরা পারতেছি মেশিন মিমিকিং
হিউম্যান ইন্টেলিজেন্স। ওকে, এটা নেওয়ার কোনো কথা নেই। প্রাইমারি গোলটা কি দেখি, ডেটা স্টোরেজ, এটা কি প্রাইমারি গোল হতে পারে? নেটওয়ার্ক সিকিউরিটি এটাও না, হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং এটাও না। সো একটু আগে আমরা বলছি এটা আমরা তুলনা দিয়েছি প্রবলেম সলভিং অ্যান্ড লার্নিং, তাই না? লার্ন করবে, থিঙ্ক করবে, সব কিছু আমরা এখানে দেখেছি। তারপরে কি অ্যাপ্লিকেশনটা কি, ওয়ার্ড প্রসেসিং তো না, নর্মাল ওয়ার্ড প্রসেসিং অনেক দিন ধরে করতেছি, সেটা কি এর ব্যবহার? এই যে স্পিচ রেকগনিশন, অনেকগুলো উদাহরণ এটা নিয়ে বলে ফেলছি। হুইচ এআই টাইপ মিমিক্স হিউম্যান থিঙ্কিং, যেটা মানুষের মতো চিন্তা করতে পারে। একটু আগে আমরা হয়তো বা 3টা নিয়ে আলোচনা করছি। নেরো এআই এটা তো হবে না, এটা নির্দিষ্ট কোনো কাজ করে, যেমন নির্দিষ্ট কাজের ক্ষেত্রে আমরা চেস ভিত্তিক দেখাইছি, গুগল ট্রান্সলেটর দেখাইছি। জেনারেল এআই এটা মানুষের মতো চিন্তা করবে। সুপার এআই তো ভবিষ্যতের জন্য, এটা ফিউচার। সো নেরো এআইটা কি, এটা আমরা যদি আমরা চিন্তা করি, এটা তো হিউম্যান লাইক ইন্টেলিজেন্স না। সো এটা হলো সুপার জেনারেল এআই। তারপর স্পেসিফিক টাস্ক, নির্দিষ্ট কাজ, তার মানে আমাদের কাজের সাথে পড়ার পুরোপুরি মিল আছে ইনশাল্লাহ। আর যেভাবে আসুক না কোনো প্রশ্ন পারবো। এরপরে বলছে মেশিন লার্নিংটা কি, এটা কি ম্যানুয়াল প্রোগ্রামিং? কখনো না। লার্নিং ফ্রম ডেটা উইথাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। আচ্ছা, এটা আমরা একটু যদি দেখি যে আসলে ডেটার থেকেই তো আমরা লার্ন করবে, তাই না? সে যে প্রিটেন্ড যে ডাটা আছে, আমি বারবার বলতেছি যে আমার যে মেশিনগুলো আছে, মেশিনটাকে যে লার্ন করানোর, সে তো নিজে নিজে কিছু শিখতে পারবে না, তাকে শিখতে হবে। প্রথমে কিছু ডাটা সেট দিবে, সেখান থেকে শিখবে। এরপরে তাকে যে ডেটাগুলো দেওয়া হয়, এই যে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করি, চ্যাটজিপিটি কি শুরুর দিকে যে চ্যাটজিপিটি ছিল, এখন কি চ্যাটজিপিটির অবস্থা একই? ফ্রি ভার্সন ইউজ করি যারা শুরুর দিক থেকে, একদম শুরু থেকে, যখন বেটা ভার্সন তাদের ছাড়া হলো, সেখান থেকে আমি ব্যবহার করতেছি। কিন্তু দৈনন্দিন প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে। কেন? আমি যে ডাটা দিয়ে তাকে ট্রেন আপ করাচ্ছি, যে ডাটা দিচ্ছি, সে সেটা যেখান থেকে শিখতেছে, প্রতি মুহূর্তে শিখতেছে, সে নিজেকে আপডেট করতেছে। এবং তার মানে কি, সে লার্নিং ডাটা উইথাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং, যে আমরা আলাদা কোনো প্রোগ্রামিংয়ের দরকার না, সে লার্ন করতে পারতেছে, তাই না? মেশিন লার্নিং, এটা তো মূল উদ্দেশ্য আমার। আচ্ছা, এরপরে 3টাই আছে আমার, এটা আমি একটু বলে যাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হলো সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং সুপারভাইজড আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট। আচ্ছা, আমি টেনে যাচ্ছি যেহেতু সময় একদম কম। সোজা কথা, সুপারভাইজার থাকবে। সুপারভাইজার থাকবে তার মানে কি, যে আমি সাপোজ এখানে একটা আপেল দিলাম, বা একটা লাভ, কথার কথা একটা আপেল, খুবই খারাপ ড্র করা। এখন একটা আপেলের তথ্যাদি অলরেডি আমার এখানে মেশিনে স্টোর করা আছে। এবার আপেলের বৈশিষ্ট্য কী হবে, কালারটা কি হবে, তার সাইজিংটা কি হবে, শেপ, কালার ইত্যাদি সবই বর্ণনা করা আছে। এবং এখন যদি নতুন কোনো আপেল এই মেশিনের সামনে ধরা হয়, সে এখানে রিড করতে পারবে এবং রেকগনাইজ করতে পারবে, বলে দিতে পারবে যে সেটা একটা আপেল, কারণ এই ডেটাগুলো লেবেলিং করা থাকে, তাই না? তার মানে সুপারভাইজার, একটা টিচার আমার অবশ্যই দরকার। কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু না। যদি এরকম এখানে ক্লাস্টারিংয়ের ভিত্তিতে কাজ হয়, আনসুপারভাইজডিং ক্লাস্টারিংয়ের ভিত্তিতে একটা গ্রুপ অফ ডেটা নিয়ে এখানে ক্লাস্টার করা হয়, ক্লাস্টারিংয়ের ভিত্তিতে কাজ হয়। আচ্ছা, আর একটা হলো রিইনফোর্সমেন্ট। সো এখানে যে তোমরা দেখো, এটা আমার এমসিকিউ পড়ানোর সময় চলে আসলো, এটা আগে বলা উচিত ছিল, যা হোক। সুপারভাইজড লার্নিংয়ের ক্ষেত্রে যেটা হয়, সুপারভাইজড লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের কি, যে ক্লাস্টারিং তো হবে না, মাত্র বলছি এটা হলো আনসুপারভাইজডে। আচ্ছা, এখন সে কি করবে, ইমেজ ক্লাসিফিকেশন, ওই যে একটু বললাম মাত্রই, আপেল দিয়ে যখন বুঝাইছি, এটা সে বুঝতে পারবে যে এটা আপেলের একটা ছবি, এটা কলার ছবি না, এটা আমের ছবি না। সো আম এবং আপেল পাশাপাশি রাখলে সে কিন্তু ইমেজটাকে ক্লাসিফাই করে সে বলে দিতে পারবে। মাত্র যেটা উদাহরণ দিলাম সেটা কিন্তু সুপারভাইজডের উদাহরণ, তাই না? যে এই কথাটাই বলছে যে সুপারভাইজড লার্নিং ইউজেস লেবেল ডাটা। উদাহরণস্বরূপ আমরা ইমেজ ক্লাসিফিকেশনের কথা ধরতে পারি। আচ্ছা, আনসুপারভাইজড লার্নিং, তাহলে আনসুপারভাইজড সেটাও আমি বলছি যে লেবেল ডাটা কি থাকবে এখানে? না, ডাটাগুলো তো লেবেলিং করা থাকবে না, তাই না? ক্লাস্টারিংয়ের ভিত্তিতে কাজ হবে, সেটাও কিন্তু আমি অলরেডি এখানে বলেছিলাম। আচ্ছা,
এখন এখানে বলতে পারে এটার আর এটা হলো টেকিং অ্যান অ্যাকশন। সিম্পল যদি চিন্তা করো, টেকিং অ্যান অ্যাকশন মানে হলো আমার, তুমি চিন্তা করতে পাস অথবা ফেল, পাস অথবা ফেল মানে ব্যাপারটা কি? পাস ফেলের যদি ব্যাপারটা আমি নিয়ে আসি, যে একটা সিস্টেম যে হ্যাঁ এটা ম্যাচ করে কি ম্যাচ করে না, ম্যাচ করলে পাস নাহলে ফেল। এখন আমার যে টার্গেটটা আছে, টার্গেটের কাছাকাছি আমি যাচ্ছি না, তার মানে ফেল হয়ে যাচ্ছে। আর যখন যাবো সেটা পাস, কিন্তু যখন ফেল হবে সে নতুন করে আবার একটা অন্য পদক্ষেপ গ্রহণ করবে, সেটা হলো টেকিং অ্যান অ্যাকশন। এটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এটাই কিন্তু এখানে বলা আছে রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। একবার ভুল হয়েছে আবার সেই এরর। সো আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আমরা দেখি, বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করি, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ওকে, তো আরেকটা লাস্টে আমি এখানে দেখাবো, অনেকগুলো এমসিকিউ অলরেডি বলে ফেলছি। তোমরা এমসিকিউগুলো সুন্দর করে এইভাবে যদি পড়ো, আমার মনে হয় কোনোভাবেই কারো প্রবলেম থাকার কথা না। টিউরিং টেস্ট ইউজড ফর, মানে আসলে এই টিউরিং টেস্টটা কী জন্য ব্যবহার করা হচ্ছে? একটা মেশিনের কথা যদি চিন্তা করো, একটা মেশিন মানুষের মতো থিঙ্কিং করতে পারবে, লার্ন করতে পারবে, ডিসিশন নিতে পারবে, প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে? জাস্ট অ্যালান টিউরিং এই ভদ্রলোক এই টেস্টটা করেন, তার নাম অনুসারে টিউরিং টেস্ট নামকরণ করা হয়েছে। যে একটা মেশিন যদি একটা হিউম্যান ইন্টেলিজেন্সকে কী করতে পারে, মিমিক করতে পারে, সো সেটাকে আমরা বলবো টিউরিং টেস্ট, ঠিক আছে? কী জন্য ব্যবহার করা হয় সেটা আমরা অলরেডি বুঝে গেছি। ওকে, বাকিগুলো একদমই সহজ, প্রায় হ্যাঁ মেবি 20টা, হ্যাঁ 20টার মতো এমসিকিউ দেওয়া আছে অলরেডি। আমি 10টা এখানে কভার করে দিলাম, বাকিগুলো পড়বা এবং খুব সহজ, টেনশনের কোনো কারণ নেই। এমসিকিউ বেস যদি এভাবে পড়ো, আমি মনে করি যে তোমাদের জন্য একেবারেই সহজ হবে। আমরা আমাদের পরবর্তীটায় চলে যাচ্ছি, নলেজ ইন এআই, তাই না? আমি যদি তো ভাবতেছি, আমি এখন পড়াচ্ছি, আমার যদি এটা ন্যূনতম জ্ঞান না থাকতো আমি এখানে বসতে পারতাম না। ন্যূনতম জ্ঞান না থাকলে তোমরা এখানে আমার ভিডিওটা দেখতে পারতে না। যদি জ্ঞান ভিত্তিক চিন্তা করি, জ্ঞান তার মানে জ্ঞানের সাথে দুইটা জিনিস আমার এখানে জড়িত। আমি একটু পরে ব্যাখ্যা করব। ফ্যাক্টস, এটা হলো রুলস, কোনটা কি, কেন, কি কাজে ব্যবহার করা হয়, সবে আমরা একটু দেখে আসি। একটু কয়েকটা জিনিস নোট করে নিবা প্লিজ। যে নলেজের যদি ডেফিনেশনটা আমি দিতে চাই, আমার যে ইনফরমেশনটা আছে, তথ্যাদি, কোন বিষয়টা নিয়ে তুমি ডিল করবা এটা, এবং একই সাথে তার যে এক্সপিরিয়েন্স যদি থাকে, এক্সপিরিয়েন্সটা এবং তার বোঝাপড়াটা, যেটাকে আমরা বলবো আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সো নলেজটা হলো কি? তথ্য অভিজ্ঞতার যে সমষ্টি, ইনফরমেশন এবং অভিজ্ঞতার যেটা, এই সমষ্টিটা, যেটা মানুষ বা সিস্টেম যে কোনো কিছু ব্যবহার করে, সেই ব্যবহার করে কী করে, আসলে সে ডিসিশন নেয়। কী জন্য ডিসিশন নেয়? প্রবলেম সলভিংয়ের জন্য। তার মানে আগের যেটার সাথে পুরোপুরি মিল, এআই দিয়েই তো তুমি কাজটা করাবা। তার মানে এই জন্যেই এই সাবজেক্টে যে এই টপিক বলা হয়েছে নলেজ ইন এআই। আচ্ছা, সো এখানে কয়েক ধরনের আমরা নলেজ দেখব। আমি আমার হাতে যেহেতু এটা আসলে অনেক সময়ব্যাপী নিয়ে পড়ানো দরকার, একটা সাবজেক্ট 8-10 ঘন্টার পড়া, সেটা তো আমার অল্প সময়ে এটা কভার করা খুব ডিফিকাল্ট। এই জন্য আমার অনেক লিমিটেশন থেকে যায়। তোমরা এটাকে একটু এইভাবে দেখবা না, কারণ একটা এআই পড়াইতে গেলে আমার 10 থেকে 15 ঘন্টা মিনিমাম লাগতো। সেই জায়গায় 1 ঘন্টা কনসাইজ করে সেটাকে আবার একই সাথে প্রেজেন্টেশন, একই সাথে আমার এমসিকিউগুলো কভার করা যতটুকু পারা যায় এবং কি পয়েন্টগুলোকে উপস্থাপন করা, এটা খুব একটা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। আমি জানি না কতটুকু করতে পারছি, তোমরা এটার ফিডব্যাকটা দিবা। এক্সপ্লিসিট নলেজের যে প্রকারভেদটার ক্ষেত্রে 3 ধরনের, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসে এক্সপ্লিসিট নলেজ, এরপরে আসে ট্যাসিট নলেজ। আচ্ছা, এক্সপ্লিসিট নলেজটা কি? যে এক্সপ্লিসিট শব্দটা আসলে যে আমার যে একদম স্পষ্ট জ্ঞান যেটা আছে, সুস্পষ্ট যে জ্ঞানটা, এটা মিন করতে আসলে এক্সপ্লিসিট নলেজটা ব্যবহার করা হয়। এরপরে একটা লিখে ফেলছি ট্যাসিট নলেজ, যেমন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ভিত্তিক, এক্সপিরিয়েন্স ভিত্তিক। আচ্ছা, আরেকটা আছে
ডিক্লারেটিভ অনেকগুলো আছে, ডিক্লারেটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো আমি এখানে তুলে ধরতেছি। নলেজ যেটা আমার তথ্যভিত্তিক, এটা বুঝতে পারতেছি, ইনফরমেশন ভিত্তিক, বেসড অন ইনফরমেশন, বেসড অন ইনফরমেশন। আচ্ছা, আরও আছে যে আমার প্রসিডিউরাল যে নলেজগুলো আছে, প্রসিডিউরাল নলেজ একদম পদ্ধতিগত, যেটা প্রক্রিয়াগত যে ব্যাপারটা আছে সেটা, এবং আরেকটা আছে হিউরিস্টিক, খুব ইম্পর্টেন্ট। হিউরিস্টিক থেকে সাধারণত আমি প্রশ্ন আসতে দেখেছি, হিউরিস্টিক নলেজ। ওকে, এখন এক্সপ্লিসিট নলেজের মধ্যে আমরা যদি একটু দেখি যে আমার সুস্পষ্ট জ্ঞান, যেমন আমার কোনো কিছু বই থাকতে পারে, রিটেন কোনো ডকুমেন্ট থাকতে পারে, যেগুলো ইত্যাদিতে এই জ্ঞানগুলা যেখানে আসলে ইত্যাদিতে স্পষ্টভাবে লেখা থাকে, ঠিক আছে। সো যেগুলো আমি সহজেই একে অপরের সাথে শেয়ার করতে পারি, এটা হলো এক্সপ্লিসিট নলেজ। আর ট্যাসিট নলেজ যেগুলো, এখন আমি যদি বলি যে এরকম যে সাইকেল এইভাবে চালাইতে হয়, সাঁতার এইভাবে শিখতে হয়, আসলে এটা কি শুধু মুখে বলে দিলে বা কোনো প্রক্রিয়া বলে দিলে সে কি পারবে না। এটাকে বলা হয় ট্যাসিট নলেজ, যেটা এক্সপিরিয়েন্স ভিত্তিক, অভিজ্ঞতা সম্পন্ন। সো সাইকেল চালানো, উদাহরণ দিয়ে দিলে সাইকেল চালানো, সাঁতার শেখানোর যে জ্ঞানটা, সেটাকে মাস্ট বি অভিজ্ঞতা দিয়েই অর্জন করতে হবে। এটা শুধু মুখে বললে কিন্তু বা এইভাবে করে তাহলে সে কী করবে, ডুবে মরবে যদি সাঁতার শিখতে যায় বা অ্যাক্সিডেন্ট করে বসবে। ওকে, ডিক্লারেটিভ আমার তথ্যভিত্তিক যেটা আছে, তথ্য আমি এখন দিলাম, কি তথ্য দিলাম, যে বাংলাদেশের রিজার্ভ সাপোজ 30 বিলিয়ন অ্যাবাভ, এটা আমার এখন বর্তমান তথ্য, কারেন্ট সিচুয়েশনটা এটা। তার মানে ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা আমার, এটা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই যে এইগুলা হলো আমার তথ্যভিত্তিক জ্ঞান, বা যেটাকে আমরা বলবো ডিক্লারেটিভ নলেজ। এরপরে আমাদের আছে প্রক্রিয়াগত, যেমন আমি যদি এখন বলি কি প্রক্রিয়া, সাপোজ এটাই আমি বললাম যে চ্যাট জিপিটি বা জেমিনিতে এটা ইমেজ প্রম্পট তৈরি করার নিয়ম, কথার কথা, ধাপগুলো, স্টেপগুলো আমি দেখতে চাই। এই যে বা কম্পিউটারটা চালু করব, এটার ধাপগুলো হতে পারে সিম্পল। তার মানে কি এটা প্রসিডিউরাল তো একটা ব্যাপার থেকে যায়, এখানে প্রক্রিয়াগত ব্যাপার, এটা আমাকে থিঙ্কিং করতে হবে। এরপরে আছে হিউরিস্টিক নলেজ, যে আমার এখানে হিউরিস্টিকের ক্ষেত্রে যেটা আমি দেখব, এটা কিন্তু আসলে অভিজ্ঞতা ভিত্তিক। তবে অভিজ্ঞতা এর আগে পড়ছি যেটা ট্যাসিট নলেজ, এটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে আমি কোনো একটা সমস্যা, কোনো একটা প্রবলেমকে একদম শর্টকাট কি করতে পারি, সলভ করার যে একটা পদ্ধতি, এটাকে চিন্তা করতে পারি, করার পদ্ধতি, কোনো একটা প্রবলেমকে শর্টকাট প্রবলেম সলভ করার যে পদ্ধতিটা, এটা হলো আমার হিউরিস্টিক নলেজ, সিম্পল। তো হিউরিস্টিক নলেজটা কেমন, যেমন আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, ট্রাফিক যেখানে বেশি সেখানে আমি মুভ করতে চাইবো না, খুব স্বাভাবিক। তখন আমরা কি করি, দ্রুত গুগল ম্যাপের সহায়তা নিই, এবং কোন রাস্তায় জ্যাম বেশি, কোন রাস্তায় জ্যাম কম, সেই জ্যাম কমের রাস্তাটায় আমরা খুঁজে বের করি, শর্টকাট ওয়েতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই। এটা কিন্তু হিউরিস্টিক নলেজ। সো আমরা নলেজের 4-5 বা 6 রকমের নলেজ দেখলাম, বিভিন্ন ধরনের নলেজ। এখন আমরা যদি নলেজের এলিমেন্ট বা উপাদানগুলো দেখি, নলেজের উপাদান ইম্পর্টেন্ট, এটা খুব এখান থেকে আসতে পারে। আমি তোমাদের বরাবরের মতোই সেই ক্লাস কন্টেন্ট দিয়ে রেখেছি এক নজরে, বাস এটা একটা গুরুত্বপূর্ণ, আমি যেগুলো একটু নোট ডাউন করতেছি, অন্যান্য দিনও যেটা করেছি সেই অনুযায়ী তোমরা একটু দেখার চেষ্টা করবা। ওকে, এর উপাদানগুলো কী কী, যে উপাদান হলো আসলে যদি আমি বলি ফ্যাক্টস, সিম্পল, এই ফ্যাক্টসটা অনেক ক্ষেত্রে আসবে সামনে। ফ্যাক্টটা হলো যে প্রমাণিত যেটা সত্য, একদম ট্রু, প্রমাণিত যেটা সত্য সেটা হলো আমার ফ্যাক্টস। এবং কনসেপ্টস, আমরা যে ধারণাগত যে বিষয়টা আমরা বলি, যে আমার কোনো একটা বিষয়কে বোঝার যে ভিত্তিটা, সেটা হলো আমার কনসেপ্টস। প্রসিডিউরস,
মানে প্রক্রিয়াগত, এটা আমরা জানি। রুলস যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলছিলাম ফ্যাক্ট অ্যান্ড রুলস, যে আমি যে ডিসিশনটা নিব তার জন্য যে ডিরেকশনটা সেটা হলো রুলস, ঠিক আছে। এই ফ্যাক্টস এবং রুলস আরও একটু সামনে আরও বিস্তারিত আলোচনা করব যখন প্রোলগ এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনা করব সেখানে। আচ্ছা, তো আমি এই নলেজগুলোকে নলেজ নিয়ে আমি যা পড়লাম আমার মনে হয় দ্যাটস এনাফ। এখানে তোমরা এমসিকিউতে যদি সরাসরি এমসিকিউতে চলে যাই আমার মনে হয় সেটা বেটার হবে। নলেজ এর ডেফিনেশনটা এখানে চাওয়া হয়েছে। এটাকে হার্ডওয়্যার স্পেসিফিকেশন আমরা সবসময় বলি, আমি সবসময় এটা বাদ দিব। নেটওয়ার্ক প্রোটোকল এটা এমনি বাদ, ফাইল সিস্টেম এমনি বাদ। দেখো আমি যদি নাও পড়ি, আমার পূর্ববর্তী চ্যাপ্টারগুলোকে ফাইল সিস্টেম পড়ছি, ফাইল সিস্টেমের সাথে নলেজের এবং নেটওয়ার্ক প্রোটোকল পড়ছি, আমরা হার্ডওয়্যার স্পেসিফিকেশন পড়ছি। সো আমাদের কিন্তু সবগুলো পড়া হয়েছে। হার্ডওয়্যার স্পেসিফিকেশন, কম্পিউটার অর্গানাইজেশন স্ট্রাকচারে, ফাইল সিস্টেম নিয়ে পড়ছি আমরা, অপারেটিং সিস্টেমের শেষের দিকে একদম ছিল, নেটওয়ার্ক প্রোটোকল নেটওয়ার্ক যখন আমরা পড়েছি। সো এমনি কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের পড়া হয়ে গেছে। আমাদের এখন বের করা কিন্তু খুবই সহজ, আমরা বাই ইলিমিনেশন মেথডের মাধ্যমে ইনফরমেশন, যে ইনফরমেশনটা ব্যবহৃত হবে কিসের জন্য, ফর ডিসিশন মেকিং। ওকে, এক্সপ্লিসিট নলেজ এই চলে আসছে কথা বলতে বলতে, যে এক্সপ্লিসিট নলেজটা কি, যে এটা কি ট্যাসিট, ট্যাসিট এমনি বাদ। যে ফর্মাল অ্যান্ড ইজিলি ডকুমেন্টেড, অবশ্যই ডকুমেন্টেড থাকতে হবে, যেমন আমরা বইয়ের কথা বলছি, রিটেন কোনো ডকুমেন্টের কথা বলছি, তাই না, যেগুলো সহজে শেয়ার করা যায়। তারপরে ট্যাসিট নলেজ এখানে কি বলছে, ইজিলি ডকুমেন্টেড না, ইজিলি ডকুমেন্ট তো আমরা মাত্র দেখলাম এক্সপ্লিসিট নলেজে, ইন্টুইটিভ এবং হার্ড টু ফর্মালাইজ। আচ্ছা, যেটা একটা কিছু অভিজ্ঞতা ভিত্তিক, তাই না, সাঁতার শিখানোর একটা উদাহরণ দিয়ে বুঝাইছি, সাইকেল চালানো দিয়ে বুঝাইছি, হার্ড টু ফর্মালাইজ। দেখো কাজের সাথে সব মিল। স্টোরড ইন ডাটাবেস, হার্ডওয়্যার স্পেসিফিকেশন এমনি বাদ। চলে আসতেছে নলেজ বেস ইন এআই। আচ্ছা, নলেজ বেস মানে আমার যেখানের যে ভান্ডারটা, যে আসলে যত ধরনের ফ্যাক্টস আছে, রুলস আছে, সবগুলোর যে কালেকশনটা মিলেই কিন্তু আসলে আমার এই নলেজটা ডেভেলপ করা হয়, ঠিক আছে। শুধু ফ্যাক্টস দিয়ে কি আমার হবে না, ওই ফ্যাক্টসগুলা বা এইগুলা রুলসগুলা কিভাবে কাজ করে সবগুলোর দুইটার সমন্বয়ে কিন্তু আসলে নলেজটা। আচ্ছা, এখানে আমরা আর দেখব না, এখানে ইনশাল্লাহ যে কয়টা আছে তোমরা এখানে দেখে নিবা। অনলি 10টা এমসিকিউ দেওয়া আছে, 10টা, দ্যাটস এনাফ, ঠিক আছে। যেটুকু আমি পড়াইলাম এর বেশি দরকার নেই। এরপরে আমরা কথা বলতে বলতে আমাদের প্রোলগ ল্যাঙ্গুয়েজে চলে আসছি। আমরা আমাদের যে প্রোলগের আগে দ্যাট মিনস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোলগের পূর্বে আমরা একটু ফ্যাক্ট এবং এ নিয়ে আলোচনা করা দরকার, কারণ এটা খুব বেশি ব্যবহৃত হবে এখানে। ফ্যাক্ট কোনো সত্য ঘটনা, সিম্পল, একদম ভেরি ট্রু ঘটনা, যেটা সিস্টেম আগে থেকে জানে। সিস্টেম কি করবে, আমার যে সিস্টেমটা পূর্বে থেকেই জানে, তার মানে একটা বাক্য দিয়ে আমি শেষ করলাম, যেটা আমার আগে থেকে জানে, আমার সব ডাটাবেজে সবগুলো আমার এই জানা থাকে, সেগুলা আমার কোনো কি থাকবে না। আরেকটা জিনিস হলো নো রুলস, নো কন্ডিশন, কোনো কন্ডিশন থাকবে না, কোনো শর্ত দিতে পারবো না আমি, শর্ত থাকবে না, সেটা হলো আমার ফ্যাক্ট। এখন আমরা একটা একই সাথে ফ্যাক্ট দেখার সময় আমরা প্রোলগ দিয়ে একটা উদাহরণ দেব সরাসরি, তাহলে আমাদের আরও সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম, কি লিখছি একটু পরে আমি এটাকে ব্যাখ্যা করতেছি। আচ্ছা, ম্যান, একটা মানুষ, একটা প্রাণী দিয়ে উদাহরণ দিই, সাপোজ ডগ। ওকে, সক্রেটিস একজন মানুষ, কুকুর একটা অ্যানিমেল। দেখো, তার মানে এটা প্রোলগের একটা উদাহরণ, এক্সাম্পল। এখন আমি যদি প্রোলগ দিয়ে দেখাতে চাই তাহলে ঘন্টা পর ঘন্টা কেটে যাবে। এই জন্য জাস্ট বেসিক একটা আইডিয়া জানা থাকলেই তোমার এখানে যথেষ্ট, আর অন্য কোনো কিছু লাগবে না।
তো আমরা এখানে ফ্যাক্ট বুঝে ফেললাম এটা এবং সত্য যে সক্রেটিস একজন মানুষ, কুকুর একটা প্রাণী। এটা হলো আমার ফ্যাক্টের একটা ধারণা। এরপরে আমরা যদি চলে আসি আমাদের রুলস। আচ্ছা, রুলস হলো আর কিছুই না যে শর্তযুক্ত, মাস্ট বি কন্ডিশন থাকতে হবে। কন্ডিশনটা হলো মূল। ওটা কি কন্ডিশন ছিল না, কিন্তু কন্ডিশন ছাড়া ছিল যে নতুন তথ্য, যে কন্ডিশন কি করবে সেটা নতুন যে নিউ নলেজটাকে কিভাবে বের করতে হবে সেটা এসে বলে দেয়। এইটা জন্য যে শর্তটা সেটা হলো আমার রুলস। সেটা এই রুলসটা দিয়ে আরো সহজ করে দিই আমরা, ইফ দেন, যদি এটা হয় তাহলে এটা করো। আমরা ইফের কাজ যখন আমরা করেছিলাম কন্ডিশনাল স্ট্রাকচারে প্রোগ্রামিং সিতে, সেম ঘটনাটা। একটা উদাহরণ দিই আমরা প্রোলগে, সিম্পল। যদি প্রোলগ তুমি না বুঝে থাকো এখান থেকে বুঝতে পারবা, একদম সহজ। যেমন আমি একটা বাংলা একটা বাক্য লিখবো, এটাকে আমরা প্রোলগের সাহায্যে সাজাবো যে এক্স একজন মানুষ। আচ্ছা, এখন আমি এখানে দিলাম মানুষ মরণশীল, তার মানে মানুষ যেহেতু মরণশীল তার মানে এক্স মরণশীল। আচ্ছা, এই কথাটাকে আমরা একটু যদি আমাদের নিয়ে আসি, তার মানে এক্স কি, তার মানে এক্স একজন মানুষ, আমরা অলরেডি পেয়ে গেছি। এটা হলো এই সিম্বলটা ইফ দেন, এইটা কে বোঝায়, ইফ দেন কে বোঝায় এখানে। তার মানে মানুষ, এখন এক্স একজন মানুষ, তাহলে মানুষ যেহেতু, তাহলে মানুষ মরণশীল, তাহলে এক্স মরণশীল। সো এখানে যদি আমি দেখে ফেলি তাহলে দেখো এক্স একজন মানুষ যে কিনা, তাহলে মানুষ মরণশীল, সো এক্স মরণশীল। তার মানে এই যে আমি পুরো একটা কন্ডিশন বা শর্তের উপর ভিত্তি করে দাঁড় করাইলাম, এটাই হলো আমার রুলস। তার মানে আমরা রুলসের যে ব্যাপারটা এখানে আমরা ক্লিয়ার বুঝলাম। ফ্যাক্টসের ক্ষেত্রে যেটা তথ্যটা, ওই তথ্যটা যেটা আগের থেকেই সত্য। আর রুলস মানে কি, নিয়ম, যেটা বলে দেবে নতুন সত্য কিভাবে আমি ফাইন্ড আউট করতে পারি, বের করতে পারি। রুলসটা মানে কি, যেটা বলে দেবে কিভাবে নতুন সত্য বের করতে পারি। তার মানে কি সেখানে একটা কন্ডিশন যুক্ত থাকবে, আর ফ্যাক্টসে কোনো কন্ডিশন যুক্ত থাকবে না। আচ্ছা, সো ফ্যাক্টস এবং রুলস আমরা ইনশাল্লাহ এখানে কভার করলাম। এরপরে যদি একটু আমরা এমসিকিউতে চলে যাই, দেখো প্রোলগ প্রোগ্রামিং লজিক, আমি অলরেডি তোমাদের বলেছি এটা কি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তোমরাই বলো। না, লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা পেয়ে গেছি আমাদের কথাতে। এরপরটা বাদ, ডাটাবেজেরটাও না, হার্ডওয়্যার ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজও না। প্রোলগ স্ট্যান্ডস ফর, এটাও মাত্র বললাম প্রোগ্রামিং ইন লজিক। যে ফ্যাক্ট কি, দেখো বলতে বলতে চলে আসছে। এই ভেরিয়েবল ডিক্লারেশন কখনোই না, এই স্টেটমেন্ট দ্যাট ইজ অলওয়েজ টু, সবসময় সত্য। তার মানে আমরা যা মুখে বলেছি তাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। যে রুলসটা কি প্রোলগে, ঠিক আছে, যে লুপের কন্ডিশন না। আচ্ছা, লজিক্যাল রিলেশনশিপ বিটুইন ফ্যাক্টস, অবশ্যই আমরা অলরেডি যে মানুষ মননশীল, এক্স একজন মানুষ, তাহলে মানুষ মননশীল, তাহলে এক্স মননশীল, এটাতে আমরা একটা উদাহরণ দিয়ে ফেলছি। যে কোয়েরিটা কি, যে কোনো কিছুর কোয়েরি, যে কোনো কিছুতে কোয়েরি কি, ডাটাবেজের টেবিল, ডাটাবেজের টেবিল তো কোয়েরি না। কোয়েরি হলো আমি একটা কিছু খুঁজতে চাচ্ছি, সেই ডাটা যদি রিট্রিভ হয় সেটা হলো আমার কোয়েরি, তাই না? এই কোশ্চেন যে টু রিট্রিভ ইনফরমেশন, এই ইনফরমেশনকে রিট্রিভ করার জন্য যে কোশ্চেনটা, সেটা হলো আমার কোয়েরি। ওকে, একটা আছে এখানে ব্যাক ট্র্যাকিং, একটা আছে ফরওয়ার্ড চেইনিং, একটা আছে ব্যাকওয়ার্ড। আচ্ছা, তো এখান থেকে ইনশাল্লাহ আমার মনে হয় আর দরকার আছে তোমাদের জাস্ট এ মিনিট, আমি একটু নলেজ রিপ্রেজেন্টেশন এখানে আর দরকার নেই। এরপরে হ্যাঁ,
প্রোলগে এখানে আমার কিছু এক্সিকিউশন দেখাইছি। আমরা এখানে অনেকে কঠিন মনে হতে পারে, একদম সহজ করে দেওয়া হয়েছে চ্যালেঞ্জ এবং তার কিছু সুবিধা অসুবিধা, দেয়ার সিট। আর এখানে আর অন্য কিছু দরকার নেই। ওকে, আমার মনে হয় দ্যাটস এনাফ। ওকে, এই যে এখানে যা বলছি আমি এখানে কিন্তু তোমাদের তাই দেওয়া হয়েছে যে সব এই অপারেটরটা কী জন্য ব্যবহার করা হয়। অলরেডি তোমরা বলছো যে রুলসের যে কন্ডিশনের জন্য, তারপর ভেরিয়েবলটা কী হবে, সবই এখানে এক নজর শুধু দেখলেই ইনশাল্লাহ কভার হয়ে যাবে, এখানে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এরপরে আমরা পড়ব যেটা নলেজ রিপ্রেজেন্টেশন, খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে জাস্ট এ মিনিট, আমি নলেজ রিপ্রেজেন্টেশনের যে একবার পড়লাম নলেজ, তোমাদের এটা একটু দেখে নেই। আমাদের এখানে আমি কি দিয়ে রেখেছি, নলেজ রিপ্রেজেন্টেশন, তারপরে নলেজের যে ধরনগুলো, আচ্ছা ঠিক আছে, একদম সিম্পল দেওয়া হয়েছে। আমি এটাকে একটু ব্যাখ্যা করে নেই, এটুকুর বাইরে একটু পড়তে হবে, আমি এটা লিখে দিচ্ছি। নলেজ রিপ্রেজেন্টেশন। আচ্ছা, একটু কাইন্ডলি সবাই নোট করে নিবা প্লিজ, কারণ যে পয়েন্টগুলো হয়তো বা অনেক সময় জাস্ট একটু ছোট ছোট কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দেওয়ার চেষ্টা করব, যে পয়েন্টগুলো মনে রাখলে আমাদের সহজ হবে। সোজা কথা সব কিছু, যে নলেজ রিপ্রেজেন্টেশন আসলটা কি, যে নলেজগুলোকে যদি আমি বলি বাংলায়, জ্ঞানকে উপস্থাপন করব, নলেজটাকে উপস্থাপন করব। উপস্থাপন করা, তাহলে কি কেন উপস্থাপন করবে প্রশ্ন এখনই চলে আসে, কেন? কারণ যে জ্ঞান, ওই জ্ঞানটাকে, ওই নলেজটাকে ব্যবহার করে আমি কি করতে পারবো, শুরুতে একদম বলছিলাম, নিশ্চিত মনে আছে তোমাদের, এটাকে থিঙ্কিং করতে পারবে, এখান থেকে লার্ন, সে শিখতে পারবে। তারপরে বলছিলাম যে ডিসিশন নিতে পারবে, এবং পরবর্তীতে বলছিলাম প্রবলেমগুলোকে সে সলভ করতে পারবে। দেখো সেম এখানেও তো চলে আসছে। তার মানে নলেজকে ব্যবহার করার যে প্রক্রিয়াটা, উপস্থাপন করা, ঠিক আছে, যে জ্ঞানটা ব্যবহার করে আমি কি করতে পারবো, থিঙ্ক করতে পারবো, লার্ন করতে পারবো, ডিসিশন নিতে পারবো এবং প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। তার মানে আমার এই নলেজ রিপ্রেজেন্টেশনের এর আসলে উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? এর যদি পারপাস আমি চিন্তা করি, পারপাসের সিম্পল আমি বলি যে আমাকে জ্ঞানগুলোকে স্টোর করতে হবে। কারণ যদি আমি স্টোর না করি, তাহলে এই সিস্টেমটা, মডেলটা অন্য যে নতুন এই ওই রকম একই জাতীয় যদি ডাটা আসে, সেক্ষেত্রে সে ডিসিশন নিতে পারবে না। আর যখন স্টোর করা থাকে ডাটাগুলোকে, সে সহজেই এই ডাটার উপর ভিত্তি করে কিন্তু সে নিতে পারে। স্টোরিং নলেজ বা নলেজ স্টোর, যেভাবে বলো না কেন, এটা কোনো সমস্যা নেই। এরপর যে যুক্তি দিয়ে দেখাইতে হবে, আমার লজিক্যাল রিজনিং, তাই না? লজিক্যাল রিজনিংয়ের ব্যাপারটা চলে আসে, প্রবলেমগুলোকে সলভ করব ইত্যাদি। প্রবলেম সলভ করতে হবে এবং আমাদের পরিশেষে কমিউনিকেট করতে হবে। আচ্ছা, বা যেটাকে আমরা বলবো কমিউনিকেশন। ওকে, নলেজ রিপ্রেজেন্টেশনের আসলে অনেকগুলা ধরন বা টাইপ রয়েছে। ঠিকই, আমরা যদি বলি লজিক্যাল রিপ্রেজেন্টেশন এর কথা যদি আমি ধরি, লজিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার একটু আগে অলরেডি এটা বলেছি, এটা নিয়ে আমি আর উদাহরণ আমি দিতে চাই না। তো এই ক্ষেত্রে আমার প্রপোজিশনাল যে লজিকটা আছে, প্রপোজিশনাল লজিক মনে আছে নিশ্চয়, এবং প্রেডিকেট লজিক আমরা পড়ছিলাম আমাদের
ডিসক্রিট ম্যাথে, হ্যাঁ ডিসক্রিট ম্যাথের ক্ষেত্রে পড়ছিলাম, সেখানে যেহেতু দুইটা পড়ছো অলরেডি আমার তোমাদের মনে আছে, দুইটো কোয়ান্টিফায়ার বের করছে, একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, একটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আচ্ছা, তো এখানে এটা মানে কি সবাই, এটা দ্বারা বাংলা বুঝি সবাই, এটা হলো কম করে হলেও একজন, কমপক্ষে দেয়ার এক্সিস্ট, তাই না, কমপক্ষে একজন, এই কথা দিয়ে কিন্তু আমরা সব বুঝে ফেলতে পারি। এখানে সবাই থাকতে হবে আর এখানে কমপক্ষে একজন। যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়েছি অলরেডি যে সক্রেটিস একজন মানুষ, এখানে এক্স দিয়ে বুঝাইছিলাম। আচ্ছা, সক্রেটিস একজন মানুষ এটা দিয়ে বুঝাইছি। তারপরে প্রত্যেক মানুষ তো মরণশীল, তাই না, নাকি একজন মানুষ মরণশীল না। সো এটাকে এভাবে বলি, যদি আমি কোয়ান্টিফায়ার দিয়ে আমি বোঝাইতে চাই, সরি মর্টালস, তাহলে আমি এটাকে দেই একটু দেখো, তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখান দিয়ে আমরা এখানে কি বুঝতে পারছি, সক্রেটিস একজন মানুষ, এবং বাংলায় যদি বলি সক্রেটিস একজন মানুষ, এটা অলরেডি এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা, এবং সব মানুষ, যত ধরনের মানুষ আছে, আচ্ছা মানুষ মরণশীল, তো আমি এখানে একটা ভেরিয়েবল দিছি, তার মানে এই প্রত্যেকটা মানুষ, এক যদি একটা ম্যান হয় সে মরণশীল হবে, তার মানে প্রত্যেক মানুষই মরণশীল। তো একটা প্রপোজিশনাল বা প্রেডিকেট লজিক দিয়ে এটাকে আমরা বোঝানোর চেষ্টা করলাম, তাই না। সো প্রপোজিশনাল মানে সবাই আসলে এটা সত্য বা মিথ্যাকে ডিফাইন করে। এরপরে আমার এখানে আছে সিমান্টিক, ইম্পর্টেন্ট একটা সিমান্টিক নেটওয়ার্ক, সিম্পল গ্রাফ আকারে, এটা কিছু নোড থাকবে আমরা জানি, এবং এজ থাকবে, এজ এবং নোডের সমন্বয়ে কিন্তু আমার কি হয়, গ্রাফ। সো এটাকে গ্রাফ আকারে প্রেজেন্ট করা হয়। আচ্ছা, তারপরে আমার ফ্রেমিং করতে হয় অনেক সময়, ফ্রেম রিপ্রেজেন্টেশন যদি আমি বলি, ফ্রেম রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার এখানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা পরিস্থিতি সম্পর্কে কি করা থাকে, এটা সম্পর্কে সব ধরনের ধারণা থাকতে পারে বা সকল ধরনের সব তথ্য থাকবে। তো এটা ডেটা স্ট্রাকচারের যে অবজেক্ট ভিত্তিক আমি যদি চিন্তা করি তাহলে সব থাকবে। যেমন একটা গাড়ির কথা যদি বলো, গাড়ির আসলে কি কি থাকে, যেমন গাড়ির যে হুইল, কয়টা হুইল থাকবে, চাকা কয়টা থাকবে, সাপোজ 4টা চাকা, তার ইঞ্জিন থাকবে কিনা, মানে যে স্পেসিফিকেশন যে তথ্যগুলো থাকে সাধারণত থাকে, তার ফুয়েলটা কী টাইপের হবে, সেটা পেট্রোল টাইপের হতে পারে বা ডিজেল হতে পারে। সো এটা হলো আমার ফ্রেম রিপ্রেজেন্টেশন। ওকে, এরপরে আমরা যদি আসি, আমার একটা আছে খুব ইম্পর্টেন্ট, এটা আরও দুইটা ইম্পর্টেন্ট আছে, একটা সম্ভবত অন্টোলজি, আর একটা হলো প্রোডাকশন রুলস। আমরা অলরেডি বলে ফেলছি, ইফ দেন যেটা যে স্ট্রাকচারটা, এটা হলো প্রোডাকশন রুলস। যেমন আমরা যদি বলি ইফ ইট ইজ রেইনিং, যদি দেন টেক অ্যান আমব্রেলা, যদি বৃষ্টি হয় তাহলে ছাতাটা ধরো, আচ্ছা ছাতাটা নিয়ে আসো। তার মানে ইফ দেনের যে ব্যাপারটা, সেই সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সেম ধারণাটা। এরপরে আমরা আসি অন্টোলজি। আমি খুব দ্রুত টানতেছি কারণ এত অল্প সময় না হলে কোনোভাবে শেষ করতে পারবো না আমরা। আচ্ছা, এটা একটা নলেজ মডেল, যেটা আমাদের যে বিভিন্ন যে কনসেপ্টগুলো আছে এবং তাদের যে রিলেশনগুলো আছে এটা ফিক্সড করে থাকে। সোজা কথা যে বিভিন্ন কনসেপ্ট এবং একই সাথে তাদের যে রিলেশনগুলো আছে এগুলো কী করা থাকে, ডেফিনিট, একদম নির্দিষ্ট করা থাকে। এটা হলো অন্টোলজি।
ঠিক আছে। এই সিমান্টিক ওয়েবটা আসলে যে আমার ওয়েব ভিত্তিক, এআই ভিত্তিক বা এনএল ভিত্তিক এগুলো বেশি ব্যবহৃত এগুলো হয়। ওকে, আমরা এর পরবর্তীতে দেখি এখানে আমরা কিছু এমসিকিউ একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। নলেজ রিপ্রেজেন্টেশন। নলেজ রিপ্রেজেন্টেশনটা কি, সংজ্ঞাটা এখানে চাওয়া হয়েছে। নেটওয়ার্ক সিকিউরিটি নিশ্চয় না, ফাইল ম্যানেজমেন্ট না, হার্ডওয়্যার ডিজাইন না, এমনি পেরে যাচ্ছি। তারপরে দেখে নিই স্ট্রাকচারিং নলেজ ফর মেশিন ইউজ, মেশিন যে ব্যবহার করবে এটা। হুইচ ইজ এ নলেজ রিপ্রেজেন্টেশন টেকনিক, আমরা একটু আগে বললাম সিমান্টিক টেকনিক পেয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত। এরপরে আছে নলেজ ফ্রেম রিপ্রেজেন্টেশন, মাত্র পড়লাম আমরা, ডেটা স্ট্রাকচারের যে অবজেক্ট প্রপার্টিস নিয়ে আলোচনা করলাম সেটা পেয়ে গেছি। ওকে, তারপরে সিমান্টিকের ঘটনা। সিমান্টিকের কি, আমার গ্রাফের কথা বলছি। গ্রাফ যখন আসে তার মানে নোড এবং এজ চলে আসে, সো এটা নিয়ে কোনো কারো ডাউট নেই, তাই না? আচ্ছা, সো পেয়ে গেছি আমরা, মানে যেভাবেই দেয় না কোনো সিম্পল কথা থাকে কিন্তু আমরা সব পারতেছি। তো যাই হোক, এখানে একদমই সহজ এই অন্টোলজির কথা দেখো চলে আসছে। তাই হার্ডওয়্যার কম্পোনেন্ট না, ডাটাবেস কোয়েরি, নেটওয়ার্ক প্রোটোকল, এমনি বাদ, এই স্ট্রাকচার্ড রিপ্রেজেন্টেশন অফ নলেজ। তার মানে আমরা যা পড়লাম ইনশাল্লাহ যেভাবে প্রশ্ন আসুক না কেন পারবো, বাকি প্রশ্নগুলো এক্সপ্লেনেশন সহ দেখবা এবং এর সাথে মিলিয়ে নিবা, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে ইন্টেলিজেন্ট এজেন্ট। এজেন্টটা আবার কি, কেন, কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, একটু কয়েকটা টার্মিনোলজি আমি একটু তুলে ধরার চেষ্টা করব, যেটা তোমরা একটু দেখে নিবা প্লিজ। ইন্টেলিজেন্ট এজেন্ট। আচ্ছা, তো ইন্টেলিজেন্ট এজেন্ট হলো এমন একটা সিস্টেম যেটা তার এনভায়রনমেন্ট থেকে তথ্য নেবে। আমি এখানে লিখে ফেলে একটা গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এনভায়রনমেন্ট থেকে কী নেবে, ইনফো নেবে, তথ্য নেবে। আচ্ছা, এবং এই সহিত তথ্যগুলো যখন ইনফরমেশন নিছে সেগুলো কী করতে হবে, সে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করবে, এবং বিশ্লেষণ করে সে নির্দিষ্ট যে আমাদের টার্গেট আছে এই টার্গেটটাকে অর্জনের জন্য সে কী করবে, একটা গৃহীত যে অ্যাকশন, পদক্ষেপ নেবে, টেকিং অ্যান অ্যাকশন, যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেবে। তার মানে একটা এনভায়রনমেন্ট থেকে কিছু তথ্য নিল, ততগুলো অ্যানালাইসিস করলো, করার নির্দিষ্ট যে আমার টার্গেট আছে টার্গেটটা ফিল আপ করার জন্য যে আমার অ্যাকশনগুলো আছে সেটা সে নেবে। আচ্ছা, ওকে, সো এইখানে এর কিছু প্রপার্টিস রয়েছে বা ফিচার রয়েছে। প্রপার্টিসেরগুলোর মধ্যে যদি আমি একটু চিন্তা করি, যে খুব স্বাভাবিকভাবে তা এখানে অটোনমি, মানে আমার যে স্বাধীনতাটা যে থাকে সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, সিম্পল। তারপরে পারসেপ্ট করা, দেখবা অনেক সময় প্রশ্ন চলে আসে, পারসেপ্ট কি, পারসেপশন, যে অনুভূতিটা, যেটা আমরা বাংলায় বলি, যে সেন্সর বা ইনপুট থেকে পরিবেশের যে তথ্যগুলো আছে তথ্যগুলোকে কী করে, সে এগুলোকে সংগ্রহ করে এবং তার রিজনিং বা তার যুক্তির, এই যে যুক্তিগুলো নিয়ে যদি চিন্তা করি, তথ্য বিশ্লেষণ করবে এবং সেই বিশ্লেষণ থেকে সে কী করবে, সিদ্ধান্ত নেবে এবং প্ল্যান করবে, অ্যাকশনে যাবে, ইত্যাদি হলো তার ইন্টেলিজেন্ট এজেন্টের কাজ। সো আমরা এখানে যদি একটু এভাবে দেখি এর কাজের ধাপগুলো কিন্তু আমি বলে ফেলছি, যে এনভায়রনমেন্ট থেকে সে সেন্স করবে, সেন্সর দ্বারা সে সেন্স করবে এবং এজেন্টের মাধ্যমে সে কী করবে, যে অ্যাকচুয়েটর, অর্থাৎ দুইটা জিনিস হলো, একটা হলো সেন্সর, একটা হলো অ্যাকচুয়েটর। তাহলে অ্যাকচুয়েটর কি, অনেকে এটা বুঝতে পারে না। সেন্সর দ্যাট মিন পরিবেশ থেকে কি করবে, সেন্সরটা তথ্য সংগ্রহ করবে, আর অ্যাকচুয়েটর কাজটা কি, সেই পরিবেশে সেই কাজটা করবে। সো আমরা বুঝতে পারতেছি, অ্যান্ড দেন লাস্টে এভাবে আবার এনভায়রনমেন্টে ফিরে যাবে, তাই না? এভাবেই কিন্তু আসলে চলমান প্রক্রিয়াটা এখানে করতে থাকবে। আচ্ছা, তো এখানে কয়েক ধরনের ইন্টেলিজেন্টের টাইপ আছে, ধরন আছে।
এজেন্ট, ইন্টেলিজেন্ট এজেন্টের যেমন সিম্পল রিফ্লেক্স এজেন্ট, তারপরে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট, গোল বেসড এজেন্টস, ইউটিলিটি বেসড এজেন্ট। আমি সবগুলো লিখে দিই দ্রুত। ইউটিলিটি বেসড এজেন্টস, ওকে, লার্নিং এজেন্টস। আচ্ছা, সিম্পল রিফ্লেক্স এজেন্ট কিভাবে কাজ করে একটু সিম্পল একটা দিলে, যে ইনপুট, কোন ইনপুট, একদম কারেন্ট ইনপুট, বর্তমান যে ইনপুট আছে এটা দেখে সে কাজ করে। যেমন থার্মোস্ট্যাটের কথা যদি ধরি, এক্সাম্পল থার্মোস্ট্যাট। তো থার্মোস্ট্যাটের কথা যদি আমি বলি, থার্মোস্ট্যাট কী করে, তাপমাত্রা কমলে হিটারটাকে সে অন করে দেয়। তার মানে বর্তমান ইনপুট দেখে সে কিন্তু ডিসিশন নিতেছে। সো সিম্পল রিফ্লেক্স এজেন্ট এটা। এরপরে আছে মডেল বেসড, তাই না, যে নিজের মধ্যে যে পরিবেশের একটা মডেল রাখে। যেমন সেলফ ড্রাইভিং কারের কথা যদি চিন্তা করি, এক্সাম্পল সেলফ ড্রাইভিং কার। আচ্ছা, সো সেলফ ড্রাইভিং কারের সে কী করে, এই মডেলটা বেশি ব্যবহার করে। গোল বেসড মডেল, যেটা অলরেডি আমরা সবাই খেলি, যে বিভিন্ন চ্যাটবটের গেম খেলি। আমি নিয়মিত এই চেসটা খেলি। যেমন চেস, রাশিয়ান একটা সার্ভার আছে, ওরা খুব চমৎকার পারফরমেন্স দেয় এবং সেটা বোটের সাথে আমরা খেলতে পারি। ম্যান টু ম্যান খেলার ব্যবস্থা আছে এবং ওরা ইন্টারন্যাশনাল অনেকগুলা কম্পিটিশন আয়োজন করে। প্রতিনিয়ত কম্পিটিশন থাকে এখানে, ঠিক আছে। আচ্ছা, সো একদম রিয়েল টাইমে খুবই চমৎকার। এটা হলো গোল বেস, যেটা আমি বোর্ডের সাথে আমি দাঁড় করাবো, যেটা আমরা যে ডিপ ব্লুর কথা অলরেডি উদাহরণ দিয়েছি, সেটার কথা তোমরা চিন্তা করতে পারো। তার মানে কি, এই দাবা খেলায় যে করতেছে ওর উদ্দেশ্যটা কি, ওর উদ্দেশ্যটা হলো গোল। কি গোল? তার গোলটা হলো উইন, জিততে হবে। সে জিতার উদ্দেশ্যে কিন্তু খেলে, ঠিক আছে। এটা হলো আমার গোল বেসড এজেন্ট। এরপর ইউটিলিটি বেসড এজেন্ট যেটা আছে, যে শুধু যে লক্ষ্য যে টার্গেট ফিল আপ হবে তা না, টার্গেট ফিল আপ করতে গিয়ে সবচেয়ে যে ভালো, মানে অপটিমাল যে সলিউশনটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছি। অপটিমাল সলিউশন ব্যবহার করছি, নিশ্চয়ই মনে আছে তোমাদের ডেটা স্ট্রাকচারে যখন পড়ছি, বিভিন্ন পাথ ডিটারমাইন করছি, এক পাথ থেকে আরেক পাথে যাবো, সবচেয়ে ভালো যে সলিউশনটা বা শর্টেস্ট পাথ যখন আমরা ফাইন্ড আউট করবো, সেক্ষেত্রে আমার অপটিমাল সলিউশনটাকে বেছে নিতে হয়েছে। সো এটাই, শুধু টার্গেটটা ফিল আপ করো না, বরঞ্চ টার্গেট ফিল আপের সাথে সাথে অপটিমাল সলিউশনটা যেটা আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করবো। এটা হলো ইউটিলিটি বেসড মডেল। আচ্ছা, এরপরে আমাদের লার্নিং এজেন্ট। এটা তোমরা সবাই ব্যবহার করতেছে, প্রতিনিয়ত ব্যবহার করতেছে। যে তোমার ChatGPT, তোমার গ্রক, জেমিনি, ঠিক আছে, এগুলো যা ব্যবহার করতেছে সবই হলো আমার লার্নিং এজেন্ট। ওকে, তো এক্ষেত্রে আমরা চিন্তা করি যে ইন্টেলিজেন্ট এজেন্টটা কী করে, যে এনভায়রনমেন্ট থেকে তথ্যটা নেবে, বিশ্লেষণ করবে এবং যে আমার টার্গেট অনুযায়ী যে সঠিক পদক্ষেপটা সে গ্রহণ করবে। সো এইটুকু জানা থাকলে কিন্তু আসলে যেভাবে প্রশ্ন করুক না কেন আমরা পারবো। আমরা MCQতে চলে যাই। এখানে তোমরা দেখো, ইন্টেলিজেন্ট এজেন্টের একটা সংজ্ঞা, ডেফিনেশন চাওয়া হয়েছে। খুব সহজ, এটা হার্ডওয়্যার কোনো কম্পোনেন্ট না, ডাটাবেস টেবিল না, নেটওয়ার্ক টেবিল না। এটা তার মানে কি, এ সিস্টেম দ্যাট পারসিভস অ্যান্ড অ্যাক্টস রেশনালি, যেটা আমি একটু আগেই বলেছি সেই জিনিসটা। তার মানে একবার যদি এখানে পড়ে ফেলতে পারো আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তারপরে এই যে হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট, দ্য কন্টেক্সট অফ ইন্টেলিজেন্ট এজেন্ট। আচ্ছা, এনভায়রনমেন্টটা আমরা বলতে কী বোঝে, দ্য ইন্টারনাল মেমোরি কি, ইন্টারনাল মেমোরি তো নাই, এজেন্টসের হার্ডওয়্যার তাও না, ফাইল সিস্টেম তাও না। এখানে বলছে দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড দ্য এজেন্ট ইন্টারাক্টস উইথ। ওকে, আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এটা আর বোঝার কোনো বাকি নেই। পারসেপসের উদাহরণ এখানে আছে, সিম্পল রিফ্লেক্স, মডেল বেসড, গোল বেসড, সবই যা পড়াইছি দেখো সব চলে আসছে। সো এক নজর দেখলেই কিন্তু ইনশাল্লাহ এখান থেকে যেভাবে হোক প্রশ্ন ইনশাল্লাহ তোমরা পারবে। এটা আমি
ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী তোমাদের নিয়ে। এরপরে আছে ফার্স্ট অর্ডার লজিক। ফার্স্ট অর্ডার লজিক আমি কয়েকটা পোর্শন শুধু আমি দেখাবো, সংক্ষেপে আমরা বলবো FOL, ফার্স্ট অর্ডার লজিক। এটা অ্যাকচুয়ালি কি, যে আমরা যে প্রপোজিশনাল মনে আছে, প্রপোজিশনাল লজিক যে দাঁড় করাইছিলাম শিখছিলাম, সে প্রপোজিশনাল লজিকের চাইতেও একটা শক্তিশালী লজিক সিস্টেম, যেটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার লজিক, যেখানে আমরা শুধু এই প্রপোজিশনাল লজিকে কী ছিল, অনলি ট্রু অথবা ফলস, তাই না? সেখানে সত্য মিথ্যা যাচ্ছে না, বরঞ্চ যে এই অবজেক্টগুলো নিয়ে তাদের বৈশিষ্ট্য এবং তাদের সম্পর্ক, এইটার পাশাপাশি ট্রু বস্তু থাকবেই। এই অবজেক্টগুলোর মধ্যে যে অবজেক্টগুলো নিয়ে কাজ করব, তাদের যে ফিচার, তাদের বৈশিষ্ট্য এবং একই সাথে তাদের মধ্যে যে রিলেশন, এটাও আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটা হলো ফার্স্ট অর্ডার লজিক। সো এটা দিয়ে আমরা বুঝে ফেলতেছি আমাদের, যেমন আমি একটা বাংলা একটা উদাহরণ দিই, দুইটা আমি যদি বাক্য বলি, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, এবং আরেকটা স্টেটমেন্ট আমি নিলাম যার কারণে গ্রাউন্ড ইজ ওয়েট। ওকে, ধরো ক্রিকেট খেলার কথা চিন্তা করো। এখন এটাকে ফার্স্ট অর্ডার লজিক দ্বারা আমরা কিভাবে এটাকে ডিফাইন করতে পারি? আচ্ছা, বৃষ্টি হচ্ছে বা হচ্ছে না, সবগুলো গ্রাউন্ড ইজ ওয়েট, দুইটাই সত্য মিথ্যা দিয়েই শুধু যাচাই করবো না, এটাকে আমরা একটু চিন্তা করি। আচ্ছা, গ্রাউন্ড ইজ ওয়েট, তাই না? গ্রাউন্ডটা কি অবস্থায় আছে? ওয়েট। আচ্ছা, অ্যান্ড বৃষ্টি হচ্ছে, রেন। আচ্ছা, একটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করলাম। এখন তার মানে বৃষ্টি হচ্ছে, যার কারণে গ্রাউন্ডটা ওয়েট। এই যে পুরো ব্যাপারটা, এটার মধ্যে যেমন সত্য মিথ্যা, সত্যটাও লুকিয়ে আছে, আর সত্য মিথ্যাকে ডিফাইন করতে পারতেছি, একই সাথে এই যে অবজেক্টগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে এবং তাদের মধ্যে যে রিলেশনটা, বৃষ্টির সাথে আমার গ্রাউন্ড বীজের একটা সম্পর্ক, সেটাও কিন্তু অলরেডি চলে আসতেছে। এটা আসলে ফার্স্ট অর্ডার লজিক। তো ফার্স্ট অর্ডার লজিকের যে কিছু উপাদান আছে, যে উপাদান বা এলিমেন্ট, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। উপাদানগুলোর মধ্যে আছে আমার কনস্ট্যান্ট, আমরা নর্মাল যেটা পড়ি কনস্ট্যান্ট আমাদের, সেরকম কনস্ট্যান্ট 2, 5, 10 ইত্যাদি, এগুলো কনস্ট্যান্ট। ঢাকা, এই যে সক্রেটিস দা উদাহরণ দিলাম, এগুলো কি সবই কনস্ট্যান্ট। এরপরে আছে আমার ভেরিয়েবলস, যেমন চলক XYZ, নর্মাল আমরা প্রোগ্রামিং যেরকম করি সেম, অ্যাজ লাইক অ্যাজ সেম। তারপরে আমার আছে প্রেডিকেটস, ঠিক আছে, অলরেডি একজন কিন্তু বলে ফেলছি, যেমন সক্রেটিস একজন মানুষ, এটাতে আমরা উদাহরণ দিয়েছি, ঠিক আছে। তারপরে আমি যদি বলি রহিম করিম আব্দুল জব্বার, কথার কথা, রহিম ফুটবল ভালোবাসে, ফুটবল ভালোবাসে, তার মানে কি আমি এটা দিয়ে আমি এভাবে লিখতে পারি, তার মানে রহিম কি করে আর ফুটবল, এই দুজনের মধ্যে আমি যদি রিলেশনটা করি লাভ, রহিম, তার মানে এটা বুঝতে পারতেছি রহিম ফুটবলটাকে ভালোবাসে। আর সক্রেটিস দেওয়া উদাহরণ অনেকবার দেখাইছি, এটা নিয়ে আর বলতেছি না। সক্রেটিসের মানুষ, কুকুর একটা অ্যানিম্যাল, এটা দিয়ে আমরা বুঝাইছি, ঠিক আছে। কোয়ান্টিফায়ারের কাজও করছি আমরা, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, সেটা আমরা পড়েছি। আচ্ছা, সো এখানে খুব ইম্পর্টেন্ট। তারপরে লজিক্যাল কানেক্টিভস যেটা আছে আমাদের, সেটা নিয়ে লজিক্যাল যে কানেক্টিভস যেগুলো আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, যে কাজগুলো করে সেম অ্যাজ লাইক যদি চিন্তা করো, তার মানে এটা অ্যান্ড, তাই না, আমরা পড়েছি। তারপরে অর, সেম, এখন মনে আসতেছে, এটা আমরা পড়ছি ইমপ্লিকেশনের ক্ষেত্রে, নট গেট, নট পড়েছি। তারপরে এটা দ্বারা নিশ্চয় মনে আছে ইফ অ্যান্ড অনলি ইফ, তার মানে আমরা যখন ইমপ্লিকেশনগুলো পড়ছি এই ডিসক্রিট ম্যাথে, সেখান থেকে কিন্তু এগুলো আমরা সব পেয়ে গেছি। ওকে, সো এটা পড়লেই দ্যাটস ইট, এখানে ফার্স্ট অর্ডার লজিকে আর অন্য কিছু দরকার নেই ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অর্ডার লজিকটা কী করবে, যে অবজেক্টের বৈশিষ্ট্য এবং সম্পর্ক, যে ফাংশন কোয়ান্টিফায়ার দিয়ে আরও এগুলাকে দিয়ে আমার যে এই নলেজটাকে প্রকাশ করবে, এক্সপ্রেস করতে পারবে।
এই কথাটা দেখবা যে ফার্স্ট অর্ডার লজিকটা কি, ডেফিনেশন চাওয়া হয়েছে, প্রেডিকেট এটা কি, কোয়ান্টিফায়ারটা কি। আমি যেগুলো বললাম দেখো এখানে সব আসছে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, ঠিক আছে, এই যে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, টার্ম। সো এক নজর দেখলে কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। আমি যা পড়াইছি ইনশাল্লাহ এর মধ্যে থেকেই এখানে থাকবে। এরপরে আছে নলেজ অর্গানাইজেশন। নলেজ অর্গানাইজেশনটা কি আমরা একটু 2-3টা টার্ম একটু দেখে আসি। এটা একদমই সহজ, এটা ধরে নাও তোমরা জানো যে নলেজ অর্গানাইজেশনটা হলো যে আমার এই নলেজটাকে ক্যাটাগরিতে ফেলা, সিম্পল। নলেজটাকে বিভিন্ন ক্লাসিফাই করা বা ক্যাটাগরির ভিত্তিতে নিয়ে আসা। আচ্ছা, সিম্পল, যেটার মাধ্যমে কি করতে পারি আমি খুব দ্রুত, যেহেতু নলেজগুলোতে আমি ক্লাসিফাই করতে পারি, ক্যাটাগরিক্যালি ভাগ করতে পারি, তার মানে কি খুব সার্চিংটা খুব দ্রুত হবে, সার্চিং খুব দ্রুত হবে এবং খুব দ্রুত রিট্রিভ করতে পারবো আমরা, তাই না? আচ্ছা, সেটা হলো আমাদের একটা প্রক্রিয়া। তো নলেজ অর্গানাইজেশনের কিছু পদ্ধতি আছে, তো পদ্ধতিগুলো আমরা একটু যদি দেখি, ট্যাক্সোনমি। আমার মনে হয় যে নলেজের যে নলেজ কি, নলেজের রিপ্রেজেন্টেশন, দ্যাটস এনাফ। এই পূর্ববর্তী যা পড়েছি এখান থেকেই সে অন্টোলজি বলো, রুল বেসড অর্গানাইজেশন বলো, যে ফ্রেমিং বলো, সিমান্টিক ইত্যাদি, সেগুলোর ভিত্তিতেই এখানে আর নতুন করে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে, নলেজ অর্গানাইজেশনে। সো সেই নলেজ থেকে যেটা পড়েছি সেটারই পুনরাবৃত্তি এখানে, এই জন্য এটাকে আমি সময় নিচ্ছি না। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হবেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। অলরেডি কিছু উদাহরণ আমি শুরুতে যখন ক্লাস ওভারভিউ করলাম তখন দিয়ে দিয়েছি তোমাদের। তোমরা দেখো ক্লাস ওভারভিউতে এখানে আমি গুগল ট্রান্সলেটের কথা বলছিলাম। সোজা কথা, আমার ভাষা বুঝতে পারবে, মানুষের ভাষা সে বুঝতে পারবে। তার মানে এনএলপির মূল কাজটা কি? যে মূল কাজটা হলো কম্পিউটারের ভাষার মধ্যে, মানুষের ভাষা এবং কম্পিউটার ভাষা। আমি এটাকে এখানে লিখে দিই, তাহলে সহজ হবে। যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আর এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। সাপোজ এই দুইটার মধ্যে কি একটা যোগসূত্র স্থাপন করবে, একটা সেতুবন্ধন তৈরি করবে, তাই না? কারণ এই আমার ভাষা কিন্তু সে কিন্তু ঠিকই ভাষা বুঝতেছে। এখন তুমি চ্যাটজিপিটিতে বা গুগলকে বা আদার্স জেমিনিতে বা অন্য কোনো মাধ্যমে যেগুলো আছে, চ্যাটবট যেগুলো আছে, সুন্দর করে বাংলায় লেখো, সে বাংলায় কিন্তু অ্যান্সার দিচ্ছে। সেটা শুরুর দিকে যতটা বেশি প্রিসাইসলি হতো না, এখন কিন্তু চমৎকার অ্যান্সার চলে আসতেছে। সো সে কিন্তু আমার ভাষা বুঝতেছে, আমার ভাষা বুঝতেছে বিদায় সে কিন্তু আমি যা বলতেছি সেই অনুযায়ী সে অনুবাদ করে দিচ্ছে। আমার ভাষা বুঝতেছে বিদায় আমি যা মৌখিকভাবে যা বলতেছি সেটাকে সে অটোমেটিক যে ইউনিকোড যে ভাষা রূপান্তর করতে বলতেছি সেই ভাষা সে রূপান্তর করে দিচ্ছে। সো আমার এর মূল কাজটা কি? মূল কাজটা হলো ল্যাঙ্গুয়েজটাকে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, তাই, ঠিক আছে, এটাকে বোঝা। সেকেন্ড, আমি যদি বলি যে ল্যাঙ্গুয়েজগুলোকে এটা ক্রিয়েশন, মানে আমার মানুষের মতো করে যে ভাষাটাকে তৈরি করা, মানে ক্রিয়েশন। যেমন আমি চ্যাটজিপিটিকে যদি প্রশ্ন করি, এখন সে কিন্তু উত্তর দিচ্ছে। গ্রোককে প্রশ্ন করলে সে আমাকে উত্তরটা বাংলায় রেখে দিচ্ছে। এটা হলো আমাদের মূল থিম। তবে এনএলপির আমার কিছু ধাপ পড়তে হবে, যে কিছু স্টেপ আমার না জানলেই নয়। সেই স্টেপগুলো আমি খুবই সংক্ষেপে আমি তোমাদের সাথে জানিয়ে নেব। এটা হলো মরফোলজিক্যাল, খুবই ইম্পর্টেন্ট, মরফোলজিক্যাল, হ্যাঁ, মরফোলজিক্যাল অ্যানালাইসিস। এরপরে আছে তোমার সিনট্যাকটিক অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস, প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস, ডিসকোর্স, স্পিচ অ্যানালাইসিস। ওকে, সংক্ষেপে উদাহরণের মাধ্যমে আমি এটা একদম শেষ করতেছি। যে মরফোলজিক্যাল, আমরা শব্দের যে গঠনটা আছে, শব্দের মূল রূপটা, তাই না, মরফ, এই রূপটা থেকে কিন্তু আমরা বুঝে ফেলতেছি যে
শব্দের যে মূল রূপটা আছে সেটা নিয়ে আমরা যখন এটাকে বিশ্লেষণ করে সেটা হলো একটা মূল কাজ তার, এটা মরফোলজিক্যাল অ্যানালাইসিস বলা হয়। এরপরে আছে সিনট্যাকটিক অ্যানালাইসিস, যেমন বাক্যের গঠনটা আছে, সেন্টেন্সের যে গঠনটা আছে এই গঠন নিয়ে সে আলোচনা করতেছে, এটাকে বিশ্লেষণ করতেছে, অ্যানালাইসিস করতেছে বাক্যের গঠনটাকে। আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না, তুমি ফুটবল খেলো। এই যে বাক্যের গঠনটা শুধু প্রথমটা আসলে শব্দ ভিত্তিক, এরপরে আমার বাক্যের গঠনটাকে অ্যানালাইসিস করতেছি। এখন বাক্যের গঠন এক জিনিস আর বাক্যের অর্থ বোঝা এটা হলো, বাক্যের অর্থটাকে আমরা বুঝতেছি। বাক্যের অর্থটা যদি আমি দেখি যে সে ব্যাংকে টাকা রাখে, তাহলে কোন ব্যাংকে, অবশ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই যে আমি যে অর্থটা বুঝতেছি, সো প্রথম হলো শব্দ, তারপর বাক্যের গঠন, বাক্যের অর্থটা আমি বুঝে ফেললাম। এরপরে প্র্যাগম্যাটিক অর্থটা, এটা আসলে যে প্রসঙ্গ অনুযায়ী নির্ধারণ, মানে কনটেক্সট অনুযায়ী আমার এটাকে স্পেসিফাই করা, ঠিক আছে। যদি আমি বলি যে এটা কীরকম, সে ফর এক্সাম্পল আমি বললাম, বাংলায় বলি, তুমি কি দরজা খুলবে, আমি এটা বললাম। আচ্ছা, এটা কি আসলে, এটা কি প্রশ্ন? আমি বললাম তুমি কি দরজা খুলবে, মানে প্রশ্ন কিন্তু করতেছি না, এটা করতেছি রিকোয়েস্ট। সো এই যে কনটেক্সট অনুযায়ী স্পেসিফাই করা, এটাকে বলা হয় প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস। এরপরে আছে ডিসকোর্স, যে একটা বাক্য বুঝলাম, তাহলে একটা বাক্যের সাথে আটটা বাক্যের যে একটা সম্পর্ক থাকতে পারে, যে একাধিক বাক্যের যে সম্পর্কটা, সেটা হলো ডিসকোর্স অ্যানালাইসিস। সেটা কনটেক্সটের ভিত্তিতে আলাদা হতে পারে, তাই না। স্পিচ অ্যানালাইসিস, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি, যেমন আমরা বিভিন্ন সময় যে টেক্সট টু স্পিচ সারাদিন আমরা করি, তাই না, স্পিচ টু টেক্সট, তাই না, এগুলা যদি ক্ষেত্রে দেখি স্পিচ অ্যানালাইসিস এই কাজটা করে থাকে। সো আমরা যদি এমসিকিউতে যাই, দেখো এটার প্রথমে সংজ্ঞাটা চাওয়া হয়েছে, তারপরে এনএলপির যে টোকেনাইজেশন, স্ট্রিমিং, সব পার্টস অফ স্পিচ, এবং একই সাথে তোমরা এখানে আমি আজকে আমাদের যে কন্টেন্টটা আমি দিয়েছিলাম সেই কন্টেন্টটার উপর আমি খুব জোর তেমনটা দেইনি। তোমরা এখান থেকে এক নজর শুধু দেখে নাও, যেহেতু আমাদের সময়টা একদমই কম। সো সে হিসেবে আমি চেষ্টা করছি যে ভিন্ন অঙ্গে কী, কারণ যেহেতু আমাদেরকে জানানো হয়েছে যে অল্প সময়ে এটা তোমাদেরকে দিয়ে দিতে, কারণ তোমাদের হাতেও সময়টা খুব কম। সো সেই হিসেবে কিন্তু আমি চেষ্টা করেছি যে গতানুগতিক যে ধারাটা আছে সেটা থেকে বেরিয়ে আসতে। এবং এখানে যে 5টা স্টেপ আছে খুবই ইম্পর্টেন্ট, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাকটিক, সিমান্টিক, যেটা বললাম ডিসকোর্স, প্র্যাগম্যাটিক, অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের যেটা এক্সপার্ট সিস্টেম, খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এক্সপার্ট সিস্টেম, ওকে। এক্সপার্ট সিস্টেমটা কি? এক্সপার্ট আমরা বুঝতেই পারতেছি, এটা বিশেষজ্ঞ। এটা যদি থিঙ্কিং করতে পারো আমি কাজটা করবো বিশেষজ্ঞের মতো, তাহলে কিন্তু আমার জন্য একদম সহজ হয়ে যাবে। মানে এনএলপি এমন একটা প্রযুক্তি যেটা আমার মানুষের ভাষা বুঝে বিশ্লেষণ করবে এবং তৈরি করতে শেখায়, সেটা আমরা অলরেডি এনএলপির ক্ষেত্রে দেখছি। তাহলে এটা কিন্তু একটা বিশেষজ্ঞের মতো কাজ করতেছে, তাই না। আমার যখন একটা ট্রান্সলেটর, সে কিন্তু একটা এই বিষয়ে সে বিশেষজ্ঞ। এখন বিশেষজ্ঞের কথা যদি আমি আসি, যে আমার এটা এমন একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা আমার কি করতে পারবে, যে মানুষের মতো যে মানুষের যে বিশেষজ্ঞগুলো আছে, স্পেশালিস্ট যাদেরকে আমরা বলি এক্সপার্টিস, এই জ্ঞানকে ব্যবহার করে নির্দিষ্ট ক্ষেত্রে আমার সমস্যাগুলোকে, প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। তার মানে আমার কি করতে, মানুষের যে বিশেষজ্ঞ এক্সপার্টিস যেটা আছে দেখানো, শো করার সুযোগ এখানে আছে। মানুষের মতো করে যেরকম থিঙ্কিং করে, সে থিঙ্কিং করে প্রবলেমগুলোকে সে সলভ করবে। আচ্ছা, সো এখানে এক্সপার্ট সিস্টেমের যে কিছু ফিচার আছে, বৈশিষ্ট্য আছে, এক নজরে আমি ফিচারগুলো আমি একটু বলে দিই খুবই সংক্ষেপে। এটা হলো নলেজ বেস থাকে, ওকে, থাকতে হবে। বিশেষজ্ঞের যে জ্ঞান বা তথ্যের যে এটার জন্য তথ্যগুলোকে কী করতে হবে, আমার সংরক্ষণ করতে হবে, স্টোর করতে হবে। তারপরে রিজনিং করতে পারে, যুক্তি দিয়ে নতুন নতুন সে সিদ্ধান্ত
বের করতে পারে, নিতে পারে, যুক্তি দিয়ে নতুন নতুন সিদ্ধান্ত সে নিতে পারবে। তারপরে হিউম্যান এক্সপার্টের মতো সে কাজ করতে পারবে। হিউম্যান এক্সপার্টের মতো অলরেডি আমরা রোবোটিক সিস্টেমের কথা জানি, কাজ করতেছে, তাই না? এক্সপ্লেইন, আমরা যদি এখন এই বিভিন্ন আমাদের যে মডেলগুলো আছে আমরা কিনতেছি ফ্রি ভার্সনের বা পেইড ভার্সন ব্যবহার করি, সেখানে কিন্তু আরও চমৎকারভাবে, যেমন সাপোজ সৃজনশীল প্রশ্ন করতে দিল বা যে কোনো কিছু প্রশ্ন করতে দিল, আমি কিন্তু ইজিলি সেগুলোকে পেইড ভার্সন দিয়ে ইজিলি বের করতে পারি, তৈরি করতে পারি, তাই না? এবং সেটা মানুষ একদম বিশেষজ্ঞের মতো কিন্তু কাজ করবে। সো সেগুলোকে কী করতে পারবে, সে এক্সপ্লেন করবে, ডিসিশন সাপোর্ট দেবে, ইত্যাদি ইত্যাদি। তো সাধারণত মনে রাখবা যে এটার 3টা পোর্শন, 3টা অংশ। প্রধান অংশ কয়টা? 3টি অংশ, মেন অংশ 3টি। নাম্বার 1 নলেজ বেস, নলেজ বেস। দ্বিতীয়ত খুব ইম্পর্টেন্ট, নাম শুনে থাকবা, ইনফারেন্স ইঞ্জিন। এটাও কিন্তু বাংলা যুক্তি, ঠিক আছে? আচ্ছা, তো ইনফারেন্স ইঞ্জিনটা পড়ার সময় আমার 2টা ইম্পর্টেন্ট টার্ম চলে আসবে, এখন আমার মনে পড়লো। সেটা হলো ফরওয়ার্ড চেইনিং আর হলো ব্যাকওয়ার্ড চেইনিং। আচ্ছা, তো নলেজ বেজের কথা অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা নিয়ে আমি আর আসলে কিছু বলবো না। সেই ফ্যাক্টস এবং রুলসের সমন্বয়ে আমার আর কি নলেজ বেজটা গঠিত, ঠিক আছে? এটা দিয়ে আমরা আসলে পুরো ব্যাপারটা ডিসক্রাইব করেছি। ইনফারেন্স ইঞ্জিনের কথা যদি আমি বলি, ইনফারেন্স ইঞ্জিনটা হলো যে নলেজ বেস থেকে যে তথ্যটা ব্যবহার করে আমার যুক্তি দিয়ে আমি কি করব, নতুন নতুন সিদ্ধান্ত বের করব। তো ইনফারেন্স ইঞ্জিনটা 2টা ভাবে কাজ করে, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড। তো ফরওয়ার্ডটা কি করবে, যে আমার ফ্যাক্টগুলো থেকে একদম কনক্লুশনে টানবে, সে সরাসরি ফ্যাক্ট থেকে কনক্লুশনে, উপসংহারে একদম টানবে, সেটা হলো আমার ফরওয়ার্ড চেইনিং। আর উল্টা ঘটনা হলো কনক্লুশন থেকে আমার যদি ফ্যাক্টে আসতে পারি, সেটা হলো আমার ব্যাকওয়ার্ড, মানে এই কনক্লুশন আছে, দেওয়া আছে, এটা থেকে আমি ফ্যাক্টটা আমি পরীক্ষা করব, টেস্ট করব, সেটা কিন্তু আমার ব্যাকওয়ার্ড চেইনিং। তারপরে আমার ইউজার ইন্টারফেস, আমরা তো দেখতেছি ইউজার ইন্টারফেস আমরা যে ব্যবহার করতেছি সেটাই, ঠিক আছে? সো আমরা যত মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম বা এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ মেডিকেল এক্সপার্টিস হিসেবে এর ব্যবহারটা এখানে হচ্ছে, ঠিক আছে? এরপরে আমি সরাসরি আরেকটা চলে যাই, তারপরে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন লাস্ট পোর্শনটা এখানে এনএলপির পরেই তোমরা দেখবা যে হ্যাঁ এক্সপার্ট সিস্টেম, এবং এক্সপার্ট সিস্টেমের এখানে সংজ্ঞা, নলেজ বেসটা কি, তারপরে ইনফারেন্স ইঞ্জিন যেটা আমি বলছি, কমন অ্যাপ্লিকেশনগুলো, ঠিক আছে? এই যে মেডিকেল ডায়াগনোসিস অলরেডি আমি যেটা বলছি সেগুলো এখানে তুলে ধরা আছে খুব স্বল্প পরিসরে, এক নজর দেখলে ইনশাল্লাহ এখানে কভার হয়ে যাবে। লাস্ট কম্পিউটার ভিশন, তাই না? দেখি নাম শুনে বুঝতে পারতেছি আসলে আমার এআই এমন একটা শাখা এটা, যেটা কম্পিউটারকে ইমেজ ও ভিডিওকে বিশ্লেষণ করতে হবে। আমি এখানে আর ওখানে যাচ্ছি না। ইমেজ এবং ভিডিওকে বিশ্লেষণ করে সে কী করতে হবে, দেখা ও শোনা, বোঝার কাজটা, দেখা প্লাস বোঝার কাজটা সে সম্পন্ন করে ফেলে, ঠিক আছে? ইমেজকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করবে, ভিডিওকে বিশ্লেষণ করবে। সো মানুষের মতো দেখতে পারবে, তার মানে মানুষের মস্তিষ্কের কথা চিন্তা করো, চোখের কথা চিন্তা করো এবং প্লাস মস্তিষ্ক, তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। এটা যদি করতে পারি আমাদের একদম সহজ। যেমন এই ক্ষেত্রে আমরা কম্পিউটার ভিশনের শত শত উদাহরণ আমাদের চোখের সামনে আছে, ঠিক আছে? এই যে ফেসিয়াল রিকগনিশন পড়াটা উদাহরণ, তাই না? তো আমি কম্পিউটার যে ভিশনটা আছে, এই ভিশনের কাজগুলা যদি আমি একটু দেখি, হ্যাঁ এখানে না লিখে এটাই লিখি একটু কাইন্ডলি, সেটা হলো যে ইমেজগুলাকে অ্যাকুইজিট করতে হবে, মানে তথ্যগুলো, ছবি বা ডেটাগুলোকে কী করতে হবে, সংগ্রহ করা, ছবি ভিডিও যা আছে সংগ্রহ করে আমরা দেখছি। এরপরে ইমেজ প্রসেসিং, ইমেজগুলোকে আমার কি করতে হয়, এই যে ফিল্টার করি, তারপরে এগুলা এজ বের করি,
ফিল্টার করি না আমরা করতেছি। এখন যে ফিল্টার মেয়ে ছবিগুলো আমরা দিচ্ছি, সো ইমেজ প্রসেসিংয়ের কাজটা কিন্তু আমরা সবাই করতেছি। সবার যে অ্যাপগুলো আছে অ্যান্ড্রয়েড বা iOS অ্যাপে ইমেজ প্রসেসিংয়ের কাজটা আছে, এবং তার যে ফিচারগুলো আলাদা আলাদা দেখবা যে ফিচারগুলো এক্সট্রাক্ট করা যায়, এবং ফিচারগুলোকে যে কি প্যাটার্নে আছে ছবিটা এই ফিচারগুলোকে এক্সট্রাক্ট করতে হয়। তারপরে অবজেক্টগুলোকে আমার রিকগনিশন করতে পারি। যেমন একটা ছবির মধ্যে কয়েকটা বস্তু আছে, এই পানির ছবি, সাপোজ একটা ছবি আছে, এখানে একটা বাঘের ছবি আছে, একটা মানুষের ছবি আছে, এগুলোকে আইডেন্টিফাই করা, এবং একই সাথে যে ভিজুয়াল যে তথ্য ব্যবহার করে আমার কি করা, ডিসিশন মেক করা। আচ্ছা, যে কি কি কিছু টেকনিক ব্যবহার করা হয়, সিম্পল কিছু টেকনিক ব্যবহার করা হয় কম্পিউটার ভিশনে। এটা যেমন সেক্ষেত্রে যে ইমেজগুলোকে প্রথমে বলছি আপেলের একটা ছবি দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে? যে ইমেজগুলোকে ক্লাসিফাই করে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা ওই আপেলের ছবি না, এটা আমের ছবি, এটা কলার ছবি। সো ইমেজগুলোকে ক্লাসিফাই করতে হবে, এটা কোন প্রাণীর ছবি, কোন অবজেক্টের ছবি, সে কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারে। অবজেক্টগুলোকে ডিটেক্ট করতে হয় এবং অবজেক্টগুলোকে সেগমেন্টেশন করি সেই অনুযায়ী, ঠিক আছে? বা ইমেজ বা অবজেক্টকে সেগমেন্ট, বিভিন্ন ভাগে আমরা ভাগ করে নিই। এবং ফেসিয়াল রিকগনিশনের কথা একটু আগে আমরা বলেছি। ফেসিয়াল রিকগনিশনটা কি করে, মানুষের মুখটাকে সে চিনতে পারে। আমরা যখন কোন লক খুলি, এটা খুব বেশি ব্যবহার করি, আমাদের মোবাইলের লকটা ফেসিয়াল রিকগনিশন দিয়ে করে ফেলি, তাই না? আরেকটা আছে খুব বেশি ব্যবহার করা হয় OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। যে ছবির ভিতরের যে কোনো একটা ছবি আকারে আমাদের দেওয়া আছে, এটার ভিতরে যে কোনো টেক্সট থাকে, সেগুলোকে আমরা কি করতে পারি, সেগুলোকে ছবির ভিতরে লেখা বা লেখাকে টেক্সটে রূপান্তর করতে পারি আমরা। এবং এই ছবিটা কোন আকারের পোজ দেওয়া আছে, এটাকে বলা খুব মজার একটা ব্যাপার। আমরা পোজ দিয়ে ছবি তুলি, তাই না? যেটা আমরা সেলফির ক্ষেত্রে দেখি, বা এমনি নর্মাল পোজ এস্টিমেশন, মানুষের যে ভঙ্গিগুলোকে সে কি করে, নির্ধারণ করে। সো দ্যাটস এনাফ আমার মনে হয়, কারণ এর বেশি তোমাদের দরকার নেই। শুধু যে ধারণাগুলো দিলাম, এই ধারণার উপর ভিত্তি করে তুমি এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করে সহজে যে কোনোভাবে প্রশ্ন আসুক না কেন পারবে। যে কম্পিউটার ভিশনের সংজ্ঞাটা কি, কীভাবে ইমেজ প্রসেসিংটা এখানে করা হয়, তারপর দেখবো যে এস ডিটেকশন, যেটা বলছে অবজেক্ট রিকগনিশন, CNN মডেলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। আরেকটা জিনিস আমার এখানে খুব ইম্পর্টেন্ট ছিল, ANN আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, আরটা আছে CNN কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে? নিউরাল নেটওয়ার্কটা কি, যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কটা আসলে ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেহেতু ইমেজ প্রসেসিংয়ের উদাহরণটা আমি এখানে দিয়েছিলাম, ঠিক আছে? সো আমি আশা করি যে ইনশাল্লাহ যেভাবে প্রশ্ন হোক না কেন, তোমরা আমি যা পড়াইলাম এখানে তোমাদের ক্লাস কন্টেন্ট দেওয়া আছে, ক্লাস কন্টেন্টটা আমি বেশি নজর দিইনি আজকে। শুধু ফিচার, তাদের অ্যাপ্লিকেশন এবং কীভাবে কাজ করে, টেকনিক, ধরন, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।